আসসালামু আলাইকুম। তো কি অবস্থা তোমাদের সকলের? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে আমরা লাইভে চলে আসলাম আমাদের ধারাবাহিক অনুযায়ী, যে ধারাবাহিকভাবে আমরা যে ক্লাসগুলো নিচ্ছিলাম সেই ধারাবাহিকতা অনুযায়ী আজকে তোমাদের সামনে লাইভে চলে আসছি। এবং আজকে আমরা একটু আলাদা প্যাটার্নের লাইভে আসছি, অর্থাৎ আমরা আজকে খাতা কলম নিয়ে একটু লাইভে বসছি। তার কারণ হলো আমরা আজকে অর্থনীতি বিষয়টা নিয়ে আলোচনা করব। তো অনেকের সমস্যা কি হয় যে অর্থনীতিটা এমনিতে বুঝতে পারে না, তাদেরকে একটু খাতা কলমে বিষয়টা বুঝাইতে হয় যে কিভাবে কোথা থেকে কোনটা আসলো, যেমন অর্থনীতি বিষয়টা এটা কোথা থেকে আসলো, কোনটা কোথা থেকে আসলো, এই বিষয়গুলো তো অনেকে বুঝতে পারে না। যার দরুন আজকে মূলত আমরা সবগুলো বিষয় খাতা কলমে সবগুলো বোঝানোর চেষ্টা করব, যাতে তোমরা সহজে বুঝতে পারো যে কোন টার্মটা দ্বারা কোনটা বোঝায় এবং এটা আমরা কিভাবে ইউজ করব, বাস্তবে কিভাবে আমরা ব্যবহার করব, সবগুলো একবারে খাতা কলমে তোমাদের দেখানোর ট্রাই করব। তো আশা করি তোমরা শেষ পর্যন্ত আজকে আমাদের লাইভে যুক্ত থাকবা এবং লাইভটা উপভোগ করবা। তো সর্বপ্রথম দেখো, আমরা আজকে আলোচনা করব মূলত হলো এইচএসসির অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়। আমি লিখেছি যে এইচএসসি ইকোনমিক্স ফার্স্ট পেপার, অর্থাৎ আজকে মূলত আমরা আলোচনা করব এইচএসসি অর্থনীতি প্রথম পত্রের মূলত প্রথম অধ্যায়। এটা হলো প্রথম অধ্যায় পর্ব 1 এবং আজকে হলো তার হলো আমাদের প্রথম পর্ব। এবং আজকের এই পর্বে মূলত আমরা যে যে টপিকগুলো আলোচনা করব তা হলো, প্রথমটা হলো অর্থনীতি। আমরা অর্থনীতি বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব, অর্থনীতি কি, অর্থনীতি বলতে কি বোঝায়, অর্থনীতি কোথা থেকে আসলো, ওভারঅল অর্থনীতি বিষয়ে যতগুলো বিষয় আছে আমরা চেষ্টা করব আজকের এই পর্বে তোমাদের অর্থনীতি বিষয়ে যতগুলো সমস্যা আছে, মানে কোথা থেকে অর্থনীতি আসলো, কিভাবে কি, মানে মূলত অর্থনীতির বেসিক যে তথ্যটা আছে, অর্থনীতি দ্বারা কী বোঝায়, এই সবগুলো বিষয় ধারণা দেওয়ার চেষ্টা করব। তারপরে 2 নম্বর যে বিষয়টা আছে আমাদের হলো অর্থনৈতিক সমস্যা, অর্থাৎ আমাদের অর্থনীতির যে বিভিন্ন ধরনের সমস্যাগুলো হয়ে থাকে, কি কি সমস্যা হয়ে থাকে আমাদের অর্থনীতির ক্ষেত্রে, সে সকল বিষয়গুলো ধারণা দেওয়ার চেষ্টা করব। তো তার মধ্যে সমস্যার মধ্যে প্রথমে আছে দুষ্প্রাপ্যতা, তারপরে আছে আমাদের নির্বাচন সমস্যার মধ্যে আছে। এগুলোকে কেন অর্থনীতির সমস্যা বলা হয়, কেন এগুলোকে ধরা হয়, অন্য বিষয়গুলোকে ধরা হয় না, এগুলো আলোচনা করার চেষ্টা করব। এরপর এই যে সমস্যা রয়েছে নির্বাচন, যে আমরা সমস্যা পড়লাম অর্থনৈতিক সমস্যা, এর মধ্যে নির্বাচন সমস্যা সমাধানের জন্য আমাদের দুইটা বিষয়ে জ্ঞান দরকার, একটা হলো সুযোগ ব্যয়, একটা হলো উৎপাদন সম্ভাবনা রাখা। তো এখন আমরা এই পরবর্তীতে জানবো যে সুযোগ ব্যয়ের সাথে এটা কীভাবে সম্পর্ক নির্বাচনটা, এবং সুযোগ ব্যয় আমরা কীভাবে এটা সমাধান করব, সুযোগ ব্যয়ের বিষয়টা কী, এরপর হলো উৎপাদন সম্ভাবনা রাখা। আমরা এই বিষয়গুলো মূলত আলোচনা করার চেষ্টা করবো। তবে আজকের মধ্যে যদি আমরা হট টপিক ধরতে চাই, এই যে উৎপাদন সম্ভাবনা রাখা যেটা আছে, এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে তোমাদের সৃজনশীল আসার সম্ভাবনা 100% একবারে, মানে এখান থেকে না হলে তোমাদের প্রথম পত্র আরেকটা অধ্যায় আছে, ওইখান থেকে তোমার সৃজনশীল আসার সম্ভাবনা সব থেকে বেশি। তবে তোমাকে খুব ভালোভাবে শিখতে হবে, যেন তুমি এমনভাবে শিখো যেন পরীক্ষায় যেন তোমার সৃজনশীল আসে। এরপর আরেকটা টপিক আছে মৌলিক অর্থনীতির সমস্যা, যদি আমরা সময় পাই তাহলে মৌলিক অর্থনীতির যে সমস্যা আছে এই টপিকটা আলোচনা করার চেষ্টা করব, আর যদি সময় না থাকে আমরা এই যে টপিকগুলো পর্যন্ত শেষ করে দেবো, অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রাখা পর্যন্ত। তো সর্বপ্রথম দেখো তাহলে আমরা আপাতত আমাদের বোর্ডে একটু নেওয়া হয় নাই, আশা করি এই মাসের মধ্যে আমরা একটা বোর্ড নিয়ে নিব। তোমাদের এখন খাতায় একটু দেখাচ্ছি, এই বিষয়গুলো আমরা একবারে সরাসরি বোর্ডে তোমাদের সুন্দরভাবে উপস্থাপন করে দেখাবো। এই আশা করি 1 মাসের মধ্যে এটা ম্যানেজ করা হয়ে যাবে, তখন আরও ক্লাসগুলো ভালো হবে। তো এরপরে দেখো আমরা তাহলে আমাদের আলোচনা আজকের যে ছিল সেটা শুরু করি। সর্বপ্রথম হলো আমাদের অর্থনীতি। এই অর্থনীতি বিষয়টা কি আমরা সর্বপ্রথম এটা আগে জানি, এটা আমরা অনেকে বুঝি না যে অর্থনীতি বিষয়টা কি, অর্থনীতি দ্বারা কি বুঝাই, অর্থনীতি মূলত কি। আমরা তো অনেকে অর্থনীতি পড়ি, তো এখন অনেকে জানি না যে অর্থনীতি কি, এটা কিন্তু অনেকে বলতে পারে না। তোমাকে যে অনেকে যদি বলা হয় যে তুমি যে অর্থনীতি পড়তেছো, অর্থনীতি কি, অর্থনীতি বলতে কী বোঝায় বলো তো, সে কিন্তু বলতে পারে না কিন্তু। তো এটা কিন্তু একটা সমস্যা। তো সর্বপ্রথম তোমাকে কিন্তু এটা খুব ভালো করে জানতে হবে যে অর্থনীতি বলতে কী বোঝায় বা অর্থনীতি কী। তো এখন দেখো তারপর অর্থনীতির জনকগুলো আছে, এগুলো জানতে হবে। আমি বলতেছি সবগুলো, এগুলো খাতার মধ্যে নোট করে রাখবা। আর আমি যে কথাগুলো বলবো এগুলো যারা নোট করবে তারা কিন্তু পরবর্তীতে এগুলো মানে সুবিধাটা ভালো পাবে, মানে সুবিধা বলতে কি পড়তে সুবিধা পাবে, পরীক্ষার আগে ভালোভাবে রিভিশন দিতে, এবং অন্যান্য তুমি পারলে তুমি যদি ভালোভাবে আরও সুন্দর করে নোট করতে পারো, একসময় তুমি এই নোটগুলো দেখে দেখে টিচিংও করতে পারবা। এটা আমি যে এখন বর্তমানে তোমাদের পড়াচ্ছি কীভাবে, আমি আমার যে শিক্ষক তার কথাগুলো আমি সুন্দরভাবে নোট করছি, ওই কথাগুলোই তো তোমাদেরকে বলতেছি, অন্য কোনো কিছু কিন্তু না। তো তোমরাও সেভাবে নোট করবা,
তাহলে ইজিলি তোমাদের সব কিছু কমপ্লিট হয়ে যাবে। তো দেখো এখন আমরা যে টপিকে ছিলাম অর্থনীতি। অর্থনীতি কি? দেখো অর্থনীতি হলো, আমি বলতেছি সবাই কিন্তু লিখে নিবা, অর্থনীতি হলো বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের সাহায্যে, সম্পদটা কি? সম্পদ হলো সীমিত, এখানে লিখে দিচ্ছি দেখো, সম্পদ হলো সীমিত, অর্থাৎ সীমিত সম্পদের সাহায্যে অসীম অভাবের, অভাব হবে কি? অভাব হবে অসীম, এই কথাগুলো কিন্তু খুব সুন্দরভাবে মাথায় রাখতে হবে আমাদের। এখানে সম্পদটা কী হবে? আমাদের সম্পদটা হবে সীমিত অর্থনীতির ক্ষেত্রে, এবং অভাবটা হবে কি? আমাদের প্রত্যেকের অভাব হবে অসীম। কথাটা আগে, এটা খুব আগে বুঝো যে সম্পদ সীমিত অভাব অসীম কথাটা কীরকম, এই কথাটা আগে বুঝো, তারপর আমরা সংজ্ঞার ক্ষেত্রে যাচ্ছি, তাহলে বিষয়টা খুব সুন্দরভাবে বুঝতে পারবা। সম্পদ সীমিত বলতে কি? সম্পদ সীমিত বলতে যার মনে করো 100, মনে করো কথার কথা, কেউ মনে করো কোটিপতি, কেউ লাখপতি আছে। এখন যে কোটিপতি, অনেকগুলো মানে টাকার মালিক, যে আবার মিলিয়নিয়ার মনে করো, মানে যার অসংখ্য টাকা, মানে মোট কথা হলো একজন ব্যক্তি মনে করো কোটিপতি, তার অসংখ্য টাকা, তার কোনো অভাব নাই। মনে করো অভাব বলতে কি? তার মানে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত টাকা আছে। তো ওই যে তার কাছে যে টাকা আছে, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত যে পরিমাণ টাকা আছে, ওই টাকাটা তার কাছে কিন্তু সেই সম্পদটা সীমিত মনে হয়। যদি আমরা মনে করি এর বাপরে বাপ, তার কাছে এতগুলো টাকা আছে, অনেক সে টাকার মালিক, আমরা সেটা মনে করি, কিন্তু যার কাছে থাকে সে কিন্তু সেটা মনে করে, সে মনে করে তার সম্পদটা হলো সীমিত। যেমন একটা সহজ উদাহরণ দিতে গেলেই এরকম, কিন্তু তোমরা একটা যে গল্প পড়ছিলা সবাই, যদি খেয়াল করার চেষ্টা করো, ক্লাস 7-এ মনে হয়েছিল, ক্লাস 7 কি 6 এরকম ছিল, যে সুখী মানুষ নামে কিন্তু একটা গল্প ছিল, আনন্দ, এই যে বাংলা সহপাঠ অর্থাৎ আনন্দ পাঠের বইয়ের মধ্যে, যে সুখী মানুষ কিন্তু কাউকে খুঁজে পাওয়া যায় না, কারণ পৃথিবীতে কেউ কিন্তু সুখী হয় না। তার যে সম্পত্তি রয়েছে, প্রত্যেক ব্যক্তি তার সম্পদের যে পরিমাণটা রয়েছে এটা নিয়ে সুখী হতে পারে না। ওইটার সাথে এই টার্মটা পুরোপুরি তোমরা মিল পাবা, যে সম্পদ সীমিত বলতে কি? যার যতটুকু পরিমাণ সম্পদ রয়েছে, যে ব্যক্তির যতটুকু সম্পদ রয়েছে, সেই সম্পদ দিয়ে সেই ব্যক্তি কখনো সন্তুষ্ট থাকে না। যেমন তোমার মনে করো, কথার কথা, এখন এমনি কথার কথা বলতেছি, তোমার মনে করো 1 লক্ষ টাকা তোমার কাছে আছে, তোমার কাছে এটা মনে হতে পারে, তুমি এটা মনে করো যে 1 লক্ষ যে টাকা আছে এটা আমার কাছে অনেক কম। কেন কম? কারণ তুমি 1 লক্ষ টাকা দিয়ে এটা করবা, ওটা করবা, দেখবা যে তারপর শেষে হিসাব করে দেখবা যে তোমার টাকা নাই, আর 1 লক্ষ টাকা শেষ। তো তোমার কাছে 1 লক্ষ টাকা তোমার কাছে অপর্যাপ্ত, কিন্তু যে তোমার চেয়ে আরও গরিব বা নিচু মানের, তার কাছে কি মনে হবে? 1 লক্ষ টাকা অনেক, অনেক কিছু কিন্তু মনে হবে। তো ওই জন্য বলছে যে সম্পদ সীমিত, প্রত্যেক ব্যক্তির যে সম্পদটা আছে, সেই সম্পদটা যতই পরিমাণ হোক না কেন, তার কাছে সেই সম্পদটা মনে হবে সীমিত। সীমিত মানে কি? কম, মানে যতটুকু আছে ততটুকু না, এরকমটা তার কাছে মনে হবে। আর অভাব হবে অসীম। অভাব অসীম বলতে কীরকম? অভাব অসীম বলতে হলো মূলত, অভাব বলতে এখানে মূলত কি যাকে বোঝাচ্ছে? যে সে যে কাজটা করতে পারবে, ওই যে কাজটা করা যে একটা তার আকাঙ্ক্ষা বা আগ্রহ, সেটাই মূলত অভাব। মনে করো তোমার কথার কথা, তুমি মনে করো কোনো একটা বাড়ি তৈরি করবা, এটা একটা তোমার চাহিদা রয়েছে। মনে করো তুমি একটা কোনো মোটরসাইকেল কিনবা বা বাইক কিনবা বা যেটাই হোক, তুমি মনে করো কোনো একটা মাইক্রো কিনবা, কোনো একটা বাসা বাড়ি দিবা, এইটার যে একটা চাহিদা, এইটাকে মূলত বলা হয়েছে অভাব অর্থনীতি ভাষায়। অর্থাৎ প্রত্যেকটা মানুষের এরকম যে অভাবটা থাকে, এই অভাবটা হলো কি? অসীম। অসীম বলতে কি? মানে সেটা কখনো শেষ নয়। যেমন যার মনে করো, যে মনে করো কোটিপতি আছে, যার মনে অনেক টাকার কোনো মানে শেষ নেই, তারও কাছে কিন্তু অভাব কিন্তু অসংখ্য রয়েছে। কেমন অসংখ্য অভাব রয়েছে? সে মনে করো ওই টাকা দিয়ে কোথাও ইনভেস্ট করে আবার তার কাছে নতুন আরও জিনিস বাড়িয়েছে। একটা প্রজেক্ট চালাইলে তার আরও 10টা প্রজেক্ট চালানো তার ইচ্ছা থাকে। সে যদি একটা শিল্প প্রতিষ্ঠানের মালিক হয়, সে কীভাবে আরও 10টার হবে, এরকম বিষয়টা হয়ে থাকে। অর্থাৎ প্রত্যেক ব্যক্তির যে অভাব রয়েছে, সেই অভাবটা হয় কি? অসীম। মানে হলো তার অভাবের শেষ নাই, অসংখ্য অভাব রয়েছে। সে অসংখ্য চাহিদা তার জীবনে থাকে, অসংখ্য তার জীবনে আশা স্বপ্ন যেগুলো থাকে সে পূরণ করতে চাই। তো ওই জন্য বলা হয়েছে প্রত্যেক ব্যক্তির যে সম্পদটা রয়েছে, সেই সম্পদটা হলো সীমিত। মানে যে সম্পদটা আছে তার কাছে সেটা হলো সীমিত, মানে কম। আর তার তুলনায় অভাব যেটা রয়েছে, অভাবটা হলো কি? অসীম। অসীম মানে হলো কি? অনেক, মানে অসংখ্য অভাব রয়েছে। তো এখন আমরা আশা করি এই টার্মটা বুঝতে পারছো যে সম্পদ সীমিত কিভাবে আর অভাবটা অসীম কিভাবে। এখন যে টার্মটা হলো আমাদের অর্থনীতির সংজ্ঞা, এখন বিষয়টা কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারবা। অর্থনীতি যদি আমরা সংজ্ঞা বলতে চাই, যে সীমিত সম্পদের সাহায্যে, এই যে সম্পদটা যে সীমিত সম্পদের সাহায্যে কিভাবে বা যেভাবে অসীম অভাবের মোকাবিলা করা যাবে, সেই সম্পর্কিত আলোচনাই হলো মূলত হলো অর্থনীতি। অর্থাৎ একজন ব্যক্তির
যে সম্পদ যে সীমিত রয়েছে, এই সীমিত সম্পদকে কাজে লাগিয়ে মনে করো কীভাবে অসীম অভাবের সে কী করবে, মোকাবিলা করবে, ওইটার সাথে সে তাল মিলিয়ে যাবে। মনে করো তোমার কাছে মনে করো তোমার মাসিক ইনকাম মনে করো 30,000 টাকা, 30,000 টাকা দিয়ে মনে করো কথা তোমার যতগুলো পরিবারের অভাব রয়েছে, তোমার অভাব রয়েছে, সবগুলো মোচন করে তুমি দৈনন্দিন চলতেছ। তো এই বিষয়টা তুমি যে সবগুলো সবার অভাব সবগুলো বিষয় মোচন করে যে দৈনন্দিন চলতেছ, এটাকেই মূলত বলা হচ্ছে অর্থনীতি। আশা করি তোমরা টার্মটা বুঝতে পারছো যে অর্থনীতি বিষয়টা কি। অনেকেই কিন্তু এটা বুঝতে পারে না যে অর্থনীতি বিষয়টা কি বা অর্থনীতি বলতে কি বোঝায়। তো সহজ ভাষায় যদি বলা যায়, সীমিত সম্পদের সাহায্যে কিভাবে অসীমভাবে মোকাবিলা করা যায় তার সম্পর্কিত যে আলোচনা, সেটাকে মূলত কি বলা হয়, অর্থনীতি বলা হয়। তো এরপরে দেখো আমাদের অর্থনীতি বিষয়টা গেল। এখন অর্থনীতির যে প্রাথমিক যে সমস্যা কি বলছে, যে অর্থনীতিবিদগণ অর্থনীতির প্রাথমিক সমস্যা, দুইটি সমস্যার কথা চিহ্নিত করেছেন। খুব ভালো করে খেয়াল রাখতে হবে, এখানে বলা হয়েছে প্রাথমিক সমস্যা। আমি এই কথাটা হেডলাইন করে দিছি কেন, কারণ পরবর্তীতে আবার মৌলিক অর্থনীতির সমস্যা বলে একটা কিন্তু টপিক আছে, এই যে এখানে লিখে দিছি পরবর্তীতে। এটা লিখে দেওয়ার কারণ কিন্তু এটা, যে প্রাথমিক অর্থনীতির সমস্যা হলো তোমার দুইটা। কি বলছি, প্রাথমিক অর্থনীতির সমস্যা হলো দুইটা, এটা অর্থনীতিবিদগণ চিহ্নিত করেছেন। আর তোমার যদি পরীক্ষায় বলে যে মৌলিক অর্থনীতির সমস্যা কয়টা, তখন বলতে হবে কিন্তু মৌলিক অর্থনীতি হলো 3টা। তাহলে কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে, এগুলো আমরা পরবর্তীতে ডিটেলসে আলোচনা করব। আপাতত জাস্ট এগুলো মাথায় রাখো যে প্রাথমিক অর্থনীতির সমস্যা হলো আমাদের কয়টা, প্রাথমিক অর্থনীতির সমস্যা হলো দুইটা। কি কি দেখো, প্রাথমিক অর্থনীতির সমস্যা দুইটার মধ্যে প্রথমে হলো দুষ্প্রাপ্যতা, আরেকটা হলো নির্বাচন। এখন এই টপিকগুলো বুঝো, দুষ্প্রাপ্যতা কি এবং নির্বাচন কি। দুষ্প্রাপ্যতা বলতে কি বুঝাই আর নির্বাচন বলতে আমাদের কি বুঝাই। তোমরা ভালোভাবে ক্লাসটা মনোযোগ সহকারে শুনো, আশা করি তোমাদের বোঝার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, তোমরা সুন্দরভাবে বুঝতে পারবা। তো দেখো প্রথম যে কথাটা রয়েছে আমাদের দুষ্প্রাপ্যতা, যেটাকে দুষ্প্রাপ্যতা বা দুষ্প্রাপ্য যেটাই বলি না, যেটা ইংরেজি নাম হলো স্কারসিটি আমরা বলে থাকি। তো দুষ্প্রাপ্যতা বলতে কি বুঝাই বা দুষ্প্রাপ্যতা কি, ওইটা আগে সর্বপ্রথম বুঝি, তারপর আমরা এরপর নির্বাচন, এরপর ধারাবাহিকভাবে বাকিগুলো আলোচনা করব। তো অর্থনীতির সমস্যা বলতে কি বুঝাই, যে মূলত আমরা সর্বপ্রথম আগে এটা জানি যে অর্থনীতির সমস্যা বিষয়টা কি। তো অর্থনীতির সমস্যা হলো তোমার যে এই যে অর্থনীতি যে আমরা আলোচনা করতেছি, যে সম্পদ সীমিত প্রত্যেকটা ব্যক্তির, এই সীমিত সম্পদের সাথে অসীমভাবে মোকাবিলা করা হয়, তো এইটা করতে গিয়ে মানুষের প্রবলেম হবে না? অবশ্যই হবে। মনে করো তোমার ওই কম টাকা দিয়ে তুমি মনে করো তোমার সম্পূর্ণ অভাবগুলো পূরণ করতেছো। এখন কম টাকা দিয়ে তোমার যতগুলো অভাব আছে, অসংখ্য অভাব আছে, এগুলো যে তুমি পূরণ করবা, তো এখন এগুলো তুমি যে পূরণ করতেছো বা পূরণ করবা, এগুলো করতে গিয়ে কিন্তু তোমার বিভিন্ন ধরনের প্রবলেম বা সমস্যার কিন্তু তুমি অংশীদারিত্ব হবা। তো যার কারণে এইসব বিভিন্ন ধরনের প্রবলেমগুলোকে তারা আলোচনা করছে কিন্তু বিভিন্নভাবে। তো তার মধ্যে প্রাথমিকভাবে তারা এটাকে দুই ভাগে ভাগ করছে, মাথায় কিন্তু রাখতে হবে। প্রাথমিকভাবে কয়টা, দুইটা। আর আরেকটা কথা বলে দিই, এখানে একটা অ্যানাউন্সমেন্ট আমি বলে দিই, আমরা কিন্তু প্রতিদিন কিন্তু আমরা লাইভে কিন্তু ক্লাস নিয়ে থাকি 6টা থেকে 7টায়। আমাদের কিন্তু 2টা পেজ আছে। তো 2টা পেজের মধ্যে একটা হলো তোমাদের হলো অপটিমিস্ট স্পেস আশাবাদী দিয়ে সার্চ দিলে তোমরা পেয়ে যাবা। এই পেজে আমরা মূলত একাডেমিক এইচএসসি একাডেমিক যে সাবজেক্টগুলো আছে এগুলো ক্লাস নিয়ে থাকি। আরেকটা হলো অপটিমিস্ট এডমিশন ওয়ার্ক, ওইখানে যে ইউনিভার্সিটি এডমিশন রিলেটেড ক্লাসগুলো প্রতিদিন 6টা থেকে 7টায় আমরা নিয়ে থাকি। তো তোমরা সেখান থেকে চাইলে দেখতে পারবা। এবং প্রতি শুক্রবার তোমাদের সুবিধার জন্য একটা পর্বই রাখছি 6টা থেকে 7টা, ওই দিন শুধু গুগল মিটের আমরা ক্লাস নিই বলতে কি, ওই দিন গুগল মিটে তোমাদের যত প্রবলেম আছে সবগুলো সেখানে বলতে পারো, আমরা সবগুলো সেখানে আলোচনা করি, ডিসকাস করি তোমাদের সে সমস্ত প্রবলেম নিয়ে গুগল মিটে। মূলত তোমার লিঙ্কগুলো কিন্তু আমরা দিয়ে দিই, লিঙ্কগুলো দেয়া আছে, ওই লিঙ্কে জাস্ট প্রত্যেক শুক্রবার সন্ধ্যা 6টা থেকে 7টায় তোমাদের সমস্যা নিয়ে আলোচনা করবো। আর এই ক্লাসগুলো তোমরা ইউটিউবে কিন্তু পেয়ে যাবা, আমাদের ইউটিউব যে চ্যানেল যেটা আছে অপটিমিস্ট স্পেস আশাবাদী, সেখানে কিন্তু আমরা আপলোড দিয়ে থাকি। তো জাস্ট এটা একটা অ্যানাউন্সমেন্ট, তোমরা দেখবা, আশা করি তোমাদের অনেকটা উপকার হবে এবং আমাদের পাশেই থাকবা। তো দেখো এখন আমরা যে বিষয়টা আলোচনা করতেছিলাম তা হলো যে দুষ্প্রাপ্যতা বিষয়টা আলোচনা করতেছিলাম অর্থনৈতিক প্রাথমিক সমস্যার মধ্যে। তো দেখো দুষ্প্রাপ্যতা বিষয়টা কি, যদি আরও ক্লিয়ারভাবে যদি বলতে চাই, যদিও এখনও কিছু বলে নাই, আগে জাস্ট সংক্ষেপে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। দুষ্প্রাপ্যতা কি? দুষ্প্রাপ্যতা হলো প্রয়োজনের তুলনায় সম্পদের স্বল্পতা। কি বললাম, এখানে লিখে দিচ্ছি, দেখো প্রয়োজনের তুলনায় সম্পদের স্বল্পতা। কি বলছি দেখো, প্রয়োজনের তুলনায় সম্পদের স্বল্পতা, মানে যতটুকু আমাদের প্রয়োজন ছিল ততটুকু নাই। কি বলছি, যতটুকু প্রয়োজন ছিল ততটুকু নাই, এই যে নাই সেটাকেই মূলত বলা হয়েছে দুষ্প্রাপ্যতা। যেমন একটা সহজ উদাহরণ দিতে গেলে,
মনে করো তুমি প্রতিদিন বাজারে যাও, তো বাজারে গেলে তোমার প্রতিদিন দরকার হয় 100 টাকা। মনে করো 100 টাকা তোমার বিভিন্ন খাওয়া দাওয়া যাই হোক সবগুলো মিলে তোমার প্রায় 100 টাকার মতো দরকার হয়। তো এখন বাজারে গেলে তোমার প্রতিদিন 100 টাকা দরকার লাগে, কিন্তু তোমার 100 টাকা এখন নাই। এখন 100 টাকার বদলে তোমার কাছে মনে করো আছে 100 টাকার বদলে কত টাকা ধরতে পারি, মনে করো 80 টাকা আছে। কথার কথা একটা জাস্ট উদাহরণ দিলাম। তো মনে করো তুমি বাজারে গেলা, তোমার দরকার 100 টাকা, কিন্তু তোমার 100 টাকা নাই, আছে কত 80। এই যে প্রয়োজন তোমার 100, কিন্তু আছে কত 80, তার মানে 20 টাকা তোমার ঘাটতি আছে না। এই যে ঘাটতিটা মানে প্রয়োজনের তুলনায় সম্পদের যে স্বল্পতা বা ঘাটতি, এই যে 20 টাকা, এটাকে মূলত দুষ্প্রাপ্যতা বলা হয়। আশা করি বিষয়টা বুঝতে পারছো যে দুষ্প্রাপ্যতা জিনিসটা কি বোঝায়। দুষ্প্রাপ্যতা হলো আমাদের জীবনে যতটুকু প্রয়োজন, মানে যতটুকু সম্পদ বা অর্থ বা যেটাই বলো না কেন, যতটুকু প্রয়োজন ততটুকু যদি না হয় বা না থাকে, সেই যে না থাকা পরিমাণটা বা ঘাটতিটা বা স্বল্পতাটা যেটাই বলবো না কেন, সেটাকেই মূলত দুষ্প্রাপ্যতা বলা হয়। তো এটাই মূলত হলো দুষ্প্রাপ্যতা। মানে যেমন তোমার মনে করো কথার কথা দরকার ছিল, মনে করো প্রতি মাসে ইনকাম মনে করো তোমার দরকার ছিল 1 লাখ টাকা বা 1 লাখ টাকার উপরেই, কিন্তু তোমার প্রতি মাসে মনে করো ইনকাম হচ্ছে মনে করো 20,000, 15,000 বা 10,000 এরকম। তো এখন তোমার দরকার কিন্তু অনেক টাকার পরিমাণ, কিন্তু নাই ওই যে পরিমাণটা নাই, যতটুকু দরকার ছিল সেই যে নাই পরিমাণটা বা কম ঘাটতি যেটা রয়েছে, সেটাকে মূলত দুষ্প্রাপ্যতা বলা হয়ে থাকে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এরপরে আমাদের 2 নাম্বার যে টপিকটা রয়েছে প্রাথমিক সমস্যার মধ্যে, তা হলো নির্বাচন। দেখো নির্বাচন বিষয়টা কি। নির্বাচন বিষয়টা হলো যে আমাদের সহজ ভাষায় যদি বলা হয়, নির্বাচন ইংরেজি হলো কিন্তু চয়েস মানে যে নির্বাচন করা বা বাছাই করা, এটা যদি আমরা অনেকে জানি। তো এখন যদি আমি একটু যে আমাদের বিভিন্ন ধরনের একটা যদি রাজনৈতিক বিষয় প্রেক্ষাপটে বলি, তাহলে বিষয়টা তোমাদের বুঝতে সুবিধা হবে। যে আমাদের কিন্তু যে প্রতি 5 বছর অন্তর অন্তর কিন্তু সরকার পরিবর্তন হয়, বা এলাকার বিভিন্ন ধরনের যে সরকার রিলেটেড থাকে, যেমন তোমার মেম্বার মানে সদস্য যারা থাকে, তারপর চেয়ারম্যান, আরও বিভিন্ন ধরনের উপজেলা বিভিন্ন ধরনের চেয়ারম্যান থাকে, আরও বিভিন্ন ধরনের পৌরসভার বিষয় যারাই থাকুক না কেন, এরা কিন্তু প্রত্যেকে কিন্তু পরিবর্তন হয়, এরা কিন্তু নির্দিষ্ট কিন্তু কেউ থাকে না। তো এখন এদেরকে যে আমরা বাছাই করি, তো এদেরকে আমরা কিভাবে বাছাই করি বলো তো? তাদের গুণ, তাদের সে কীরকম ব্যক্তি মানুষ হিসাবে সে কীরকম, মানে এই ওভারঅল সবগুলো বিষয় বিবেচনা করে কিন্তু আমরা ওই ব্যক্তিটাকে বাছাই করি, সিলেক্ট করি, যে তিনি কীরকম, তার আচরণ কীরকম, তিনি তারপর হলো তার ব্যবহার, সবগুলো বিষয় বিবেচনা করে তাকে আমরা মূলত ভোটটা দিয়ে থাকি, এবং তাকে আমরা সেই যেই পদে দাঁড়াইছে সেই পদের জন্য আমরা তাকে মনোনীত করি। তো এখন আমরা তাকে কিসের জন্য? তার গুণের জন্য মূলত তাকে নির্বাচন করি না। তাকে কি এমনিতেই তার গুণ নাই, কোনো কিছু নাই, মনে করো একটা মানুষ এমনিতেই উঠে আসছে, তার মধ্যে কোনো গুণ টুন নাই, কিছু নাই, সে মানুষের উপকার করে না, খুব একটা মানুষের ক্ষতিই শুধু বেশি দেখে, তাকে কি আমরা কখনো নির্বাচনে তাকে সিলেক্ট করি? কখনোই কিন্তু করি না। তো ঠিক তেমনিভাবে অর্থনীতির ক্ষেত্রেও বিষয়টা ওই একই হবে। এখানেও ওই নির্বাচন বিষয়টা ওইটার সঙ্গে পুরোপুরি রিলেট থাকবে। এখানেও ওই একই বিষয়, জাস্ট এখানে শুধু বিষয়টা একটু আলাদা হবে, অর্থনীতি ভাষায় হবে, কিন্তু ওই টার্মটা কিন্তু একই পুরাপুরি। অর্থাৎ অর্থনীতির ক্ষেত্রে আমরা নির্বাচন বলতে অর্থনীতির ক্ষেত্রে বলতে পারি যে এখানে তো আর ওই ধরনের ব্যক্তি থাকবে না, এখানে হলো অসংখ্য অভাব। কি বলছি দেখো, অর্থনীতির ক্ষেত্রে নির্বাচনের ক্ষেত্রে অসংখ্য অভাব থেকে অভাবের গুরুত্ব অনুযায়ী, দেখো আমি কথাটা কি লিখছি, যে নির্বাচনের ক্ষেত্রে আমাদের কি হবে, নির্বাচনের ক্ষেত্রে এই বিষয়টা যে আমরা কিভাবে একটা বিষয় নির্বাচন করব। তো আমরা একটা বিষয় নির্বাচন যে করব, এটার একটা কিন্তু বিষয় আছে, যে আমরা এই বিষয়টা কিভাবে আমরা নির্বাচন করব। আমরা কিন্তু এমনিতে কিন্তু যে কোনো বিষয় কিন্তু নির্বাচন করতে পারবো না। তো আমাদের নির্বাচন করার জন্য আমাদের কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো অভাব। অভাব বলতে কি, আমরা একটু আগে বলছি আমরা যেটা পূরণ করতে চাই, অর্থাৎ আমাদের যা চাহিদা রয়েছে। তো নির্বাচন করার ক্ষেত্রে আমাদের অবশ্যই এই যে কথাটা বলছি এটা মাথায় রাখতে হবে, অর্থাৎ অসংখ্য অভাব থেকে তুমি যে নির্বাচন করবা, বাছাই করবা, কি বাছাই করবা? অর্থনীতি ভাষায় অসংখ্য অভাব। তোমার মানুষের জীবনে একটাই বললাম না, যে সম্পদটা কি ছিল? সম্পদটা ছিল সীমিত, মানে কম, যতটুকু প্রয়োজন ততটুকু নাই, এর তুলনায় অভাবটা কি ছিল? অভাবটা ছিল অসীম, অনেক, অসংখ্য অভাব ছিল। অর্থাৎ সম্পদ ছিল সীমিত, কম, কিন্তু অভাব ছিল কি? অনেক বা অসীম। তো এখন
এই দেখো এই বিষয়টাই, এই যে অসংখ্য অভাব আছে না, অভাব হলো অসীম না, এই অসংখ্য অভাব থেকে অভাবের গুরুত্ব অনুযায়ী তোমাকে বের যে করে নিতে হবে, বাছাই করে নিতে হবে, সেটাকে মূলত নির্বাচন বলে। বিষয়টা কি দেখো আরও সুন্দরভাবে যদি বলি, তোমার মানুষের জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনে অভাব কিন্তু অনেক থাকে। মনে করো তোমার এই কথার কথা তোমাকে মনে করো 1000 টাকা দিলাম, একটা উদাহরণ দিই তাহলে বিষয়টা খুব সুন্দর নর্মাল, আগে বিষয়টা বোঝার জন্য এরপরে ডিটেলসে যাচ্ছি। মনে করো তোমার 1000 টাকা আছে, তো এখন এই 1000 টাকা দিয়ে মনে করো তুমি 2টা কাজ করতে পারবা। কি কি কাজ করতে পারবা? মনে করো 1000 টাকা দিয়ে তুমি ঘুরতে যেতে পারবা, 1 নম্বর প্রথমে ঘুরতে। 1000 টাকা দিয়ে তুমি মনে করো আরেকটা তোমার কাজ আছে, কলেজে রেজিস্ট্রেশন করতে হবে তোমাকে। দুইটা কাজ আছে, একটা হলো তুমি 1000 টাকা দিয়ে ঘুরতে যেতে পারবা, আরেকটা হলো কি রেজিস্ট্রেশন করতে পারবা। 2টা কাজ আছে, তুমি চাইলে ঘুরতে যেতে পারো, তুমি চাইলে রেজিস্ট্রেশন করতে যেতে পারো, কাজ কিন্তু 2টা। এখন দেখো 2টার মধ্যে কি 2টার গুরুত্ব কি সমান? ঘুরতে যাওয়া যতটুকু গুরুত্বপূর্ণ, তার রেজিস্ট্রেশন করা গুরুত্বপূর্ণ, 2টাই কি সমান? সমান কিন্তু কখনোই না। দেখো ঠিক তেমনিভাবে এখানের সাথে ওই একই বিষয় রিলেট। নির্বাচন বিষয়টা কি? এখন তোমাকে দেখো এই 2টার মধ্যে কোনটা তুমি নির্বাচন করবা? ঘুরতে যাওয়া না রেজিস্ট্রেশন করা? অবশ্যই তুমি কোনটা, এই রেজিস্ট্রেশন করা যেটা আছে এটা নির্বাচন করবা। কেন? কারণ এটার গুরুত্বটা বেশি। তো এই 2টাই কিন্তু অভাব। তোমার ঘুরতে যাওয়া তোমাকে ভালো লাগে, এটা করলেও তোমার মানে কোনো কিছু একটা করা হবে, কাজ করা হবে, অভাব পূরণ হবে, রেজিস্ট্রেশন করলেও হবে। কিন্তু 2টার মধ্যে কোনটা গুরুত্ব বেশি? রেজিস্ট্রেশন করাটা গুরুত্বপূর্ণ বেশি। তো এখন 2টার মধ্যে তুমি কিন্তু তখন রেজিস্ট্রেশনটা বাছাই করলা কী হিসাবে? গুরুত্বের দিক দিয়ে। আর এটাকেই মূলত নির্বাচন বলা হয়। অর্থাৎ আমরা নির্বাচন বলতে পারি যে অসংখ্য অভাব থেকে অভাবের গুরুত্ব অনুযায়ী যে অভাবটা বেশি গুরুত্বপূর্ণ সেই অভাবটা বেছে নেওয়াকে নির্বাচন বলে, যেটা আমরা একটু আগে দেখালাম। এটা ব্যক্তি মানুষের সাথে আমাদের সবার সাথে পুরোপুরি রিলেটেড। কীরকম বিষয়টা দেখো, আমাদের প্রত্যেকের কিন্তু সম্পদ যে আছে, সম্পদটা কিন্তু অনেক কম। কম না নাই? কম। কিন্তু আমরা কিন্তু যারা বিশেষ করে নিম্নবিত্ত বা মধ্যবিত্ত ফ্যামিলিতে আছে, তাদের এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে, তাদের কাছে খুব মানে কম পরিমাণ অর্থ থাকে, যেটা দিয়ে তাদের অসংখ্য অভাব থেকে অভাবগুলো খুব বেছে বেছে কাজ করতে হয়। মনে করো তোমার কাছে 1000 টাকা আছে, ওই যেটা একটু আগে বললাম, 1000 টাকা দিয়ে তুমি মনে করো তোমার খাওয়া দাওয়া বিষয় আছে, আবার 1000 টাকা দিয়ে তোমার আরও বিভিন্ন ধরনের যাবতীয় দৈনন্দিন কার্যাবলী বিভিন্ন ধরনের বিষয়গুলো আছে। তো এখন সবগুলো চাইলে কিন্তু 1000 টাকা দিয়ে করতে পারে না তারা। এই কারণে তাদের কী করতে হয়, ওই কাজগুলো যেগুলো আছে, যেগুলোর মধ্যে বেশি গুরুত্বপূর্ণ, মানে যেগুলো আর্জেন্ট করা লাগবে, ওইগুলো ওই জন্য আগে করবে। আর যেগুলো মানে পরবর্তীতে করলেও সমস্যা নেই, ওইগুলো পরবর্তীতে করবে। এভাবেই কিন্তু চলে। অর্থনীতিতেও নির্বাচনটা ওই একই ধরনের, যে অসংখ্য অভাব থেকে অভাবের গুরুত্ব অনুযায়ী যেটা গুরুত্ব বেশি সেটা তোমার বেছে নেওয়া হলো কি নির্বাচন। আশা করি তোমরা নির্বাচন যে বিষয়টা বুঝতে পারছো, যে নির্বাচন দ্বারা মূলত কি বোঝানো হয়। তো এখন এখানে আমাদের আরেকটা টার্ম আছে, তা হলো এই যে নির্বাচন যে আমাদের সমস্যাটা আছে, এই নির্বাচন সমস্যা সমাধানের জন্য আমাদের 2টা বিষয়ে জ্ঞান থাকা লাগবে। আমরা যদি এই 2টা বিষয়ে জ্ঞান থাকে আমাদের, তাহলে আমরা কেবল নির্বাচন যে সমস্যাটা আছে এই সমস্যাটা খুব সহজে বা খুব সুন্দরভাবে আমাদের সমাধান করতে পারবো। মানে এই সমস্যার সমাধানের জন্য আমাদের 2টা বিষয় লাগবে, ধারণা থাকা লাগবে। প্রথমটা হলো আমাদের হলো সুযোগ ব্যয়, আরেকটা হলো আমাদের কি উৎপাদন সম্ভাবনা রেখা। তো দেখো আমরা সর্বপ্রথম আলোচনা করব সুযোগ ব্যয় জিনিসটা। সুযোগ ব্যয় জিনিসটা কি, বা সুযোগ ব্যয় দ্বারা মূলত কি বোঝানো হয়। দেখো সুযোগ ব্যয় জিনিসটা কি, আমরা সর্বপ্রথম এখানে লিখে দিই সুযোগ ব্যয়। সুযোগ ব্যয়, দেখো সুযোগ ব্যয় কি কথাটার মধ্যে আছে কিন্তু সুযোগ ব্যয় মানে অর্থাৎ একটা জিনিসের সুযোগ পাওয়ার জন্য অপর একটা জিনিস আমাদের বা অপর একটা উৎপাদন যেটাই বলো না কেন সেটা ছেড়ে দেওয়াই মূলত হলো কি সুযোগ ব্যয় অর্থনীতি মানে ভাষায়। তো দেখো একটু যদি আমরা খুব সুন্দরভাবে যদি বলতে যাই অর্থনীতি ভাষায় আরও সুন্দরভাবে, যে একটা দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য, মনে করো একটা দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য, মনে করো আমরা ধানের বেশি উৎপাদন পাওয়ার জন্য, মনে করো ধানের উৎপাদন বেশি পাওয়ার জন্য, মনে করো গমের উৎপাদন যে পরিমাণ ছেড়ে দিব আমরা, গম জাস্ট গম লিখে দিচ্ছি বুঝে নিও। তো এখন দেখো ধানের উৎপাদন বেশি পাওয়ার জন্য আমরা গমের উৎপাদন যে পরিমাণটা ছেড়ে দিব সেটাকে সুযোগ বলে, ব্যয় বলে। অর্থাৎ একটা দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অপর একটা দ্রব্যের উৎপাদন আমরা যতটুকু ছেড়ে দিই সেই ছেড়ে দেওয়া পরিমাণটা হলো আমাদের কি সুযোগ ব্যয়। আশা করি বিষয়টা বুঝছো, যে সুযোগ ব্যয় হলো একটা জিনিস বেশি পাওয়ার জন্য অপর একটা জিনিস আমাদের কিন্তু ছেড়ে দিতে হবে। অর্থাৎ আমরা জানি আমাদের প্রত্যেকটা ব্যক্তি মানুষের জীবনে সব কিছু কিন্তু পাওয়া সম্ভব না, মানে একটা বেশি করতে গেলে অপর একটা কম করতে হতো, কারণ তুমি একসাথে সবগুলো জিনিসের দিকে কিন্তু কখনো ফোকাস করতে পারবা না, কখনোই সম্ভব না একটা মানুষ একসাথে সবগুলো বিষয়ের দিকে ফোকাস করতে। তো এই জন্য একটা বেশি পাওয়ার জন্য অপর একটা কিন্তু কিছু পরিমাণটা হলে ছেড়ে দিতে হয়। এই যে ছেড়ে দেওয়া পরিমাণটা এটাকে মূলত সুযোগ ব্যয় বলা হচ্ছে। তো দেখো সুযোগ ব্যয় জিনিসটা যদি আরও সুন্দরভাবে একবারে তোমাদের যদি দেখাই বিষয়টা তাহলে খুব সুন্দর করে বুঝবা। মনে করো এই একটা জমি, দেখো
এই উদাহরণটা দেখলে খুব ভালোভাবে বুঝবে একবারে। আর একটা কথা এখানে আমি যদিও বলি না, এটা স্কিপ করে ফেলছি, শুনো, সুযোগ ব্যয় কখনো কিন্তু দ্রবটা হবে না, এটা খুব মাথায় রাখো। এখানে আমি লিখে দিচ্ছি একবারে, দেখো, সুযোগ ব্যয় কখনো দ্রবটা হবে না, পরিমাণটা হবে, পরিমাণটা হবে। অর্থাৎ সুযোগ ব্যয় কখনো সেই দ্রবটা হতে পারে না। অর্থাৎ ধানের বেশি উৎপাদনের জন্য গমের যে উৎপাদন পরিমাণটা আমরা ছেড়ে দিচ্ছি, এই গমটাই হলো সুযোগ ব্যয়, এটা কখনো না কিন্তু। তাহলে সুযোগ ব্যয় কোনটা? ধানের উৎপাদন বেশি পাওয়ার জন্য গমের উৎপাদনের যতটুকু আমরা ছেড়ে দিচ্ছি, ওই ছেড়ে দিচ্ছি যেটুকু বা যত পরিমাণ আমরা ছেড়ে দিচ্ছি ওই পরিমাণটা বলা হয় সুযোগ ব্যয়। কখনো গম সুযোগ ব্যয় হবে না বা ধান কখনো সুযোগ ব্যয় হবে না। ওদের যে পরিমাণটা আমরা ছেড়ে দিচ্ছি ওই ছেড়ে দেওয়া পরিমাণটাকে আমরা সুযোগ ব্যয় বলতে পারি। তো দেখো আমাদের যে তাহলে উদাহরণটা যেটা দিতে চাচ্ছি ওইটা খুব সুন্দরভাবে বুঝতে পারবা যে সুযোগ ব্যয় জিনিসটা কি, একটা দ্রব্যের বেশি অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অপর একটা দ্রব্যের যে উৎপাদন পরিমাণটা ছেড়ে দিতে হয়। যেমন মনে করো এই একটা জমি, এই জমিতে মনে করো আমরা মধ্যবর্তী ভাগ দিলাম। তো ভাগ দেওয়ার পর মনে করো আমরা উপরে ধান ফলাচ্ছি, উপরে কি ধান, আর নিচে মনে করো গম, নিচে গম। তো মনে করো এই জমিতে এইটুকু পরিমাণে মনে করো ধান হচ্ছে 10 মণ, কথার কথা জাস্ট এমনি উদাহরণ হিসাবে দিচ্ছি জাস্ট বোঝার জন্য, আর গম হচ্ছে তোমার হলো ওই 10 মণ। গম হচ্ছে কি 10 মণ এবং ধানও হচ্ছে 10 মণ, মানে দুইটার পরিমাণ প্রায় সমান। এখন ধানের উৎপাদন আমরা যদি 10 থেকে মনে করো কথার কথা 10 থেকে 12 মণ করব, 10 থেকে কত করব, ধানের উৎপাদন আমরা 12 মণ করব, কারণ ধানের পরিমাণ আমার তো চাহিদা মনে করো বেড়ে গেল। তো চাহিদা বেড়ে যাওয়া মানে তখন উৎপাদনের পরিমাণটা আমাদের বাড়াইতে হবে। তো উৎপাদনের পরিমাণটা যদি আমরা বাড়াইতে চাই তার মানে তখন আমাদের কি করতে হবে, তখন তাহলে আমাদের উৎপাদন যদি পরিমাণটা বাড়াইতে চাই অবশ্যই জমি বেশি লাগবে। মনে করো আগে ছিল 10, এখন করবো 12, তার মানে আমাদের জমি পরিমাণটা বেশি লাগবে অবশ্যই, কারণ জমি না বেশি হলে আমরা কীভাবে উৎপাদনটা বেশি পাবো। তো তখন আমরা উৎপাদন বেশি পাওয়ার জন্য জমির পরিমাণটা এদিকে একটু বাড়াই দিলাম, মানে ধানের, মানে এখন এই সম্পূর্ণটাই হলো তোমার ধান এখানে, তার মানে ধানের পরিমাণ তখন 12 একক আমাদের উৎপাদন হয়ে গেল। তো ধানের পরিমাণ বেশি পাওয়ার জন্য আমার গমের উৎপাদনটা তখন কমাই দিতে হচ্ছে। কেন কমাই দিতে হচ্ছে? কারণ আগে গম এখান থেকে পরিমাণটা ছিল আমাদের 10 মণ মনে করে উৎপাদন হতো, কিন্তু এই পরিমাণটা নিচে কমে আসলো। তো কমে আসার দরুন আমাদের কি হবে, তখন গমের জন্য যতটুকু জমি ছিল তার চেয়ে জমি পরিমাণটা কমে গেল না? নাই, অবশ্যই কমে গেল। তো কমে যাওয়ার দরুন আমাদের তখন গমের উৎপাদন কি আগের মতোই থাকবে? কখনোই কিন্তু আগের মতো থাকবে না। তো যার দরুন তখন গমের উৎপাদনও আমাদের কমে যাবে, কমে তখন 10 থেকে কত হবে, 10 থেকে আমাদের 8 একক বা 8 মণ হবে। তো এখন দেখো এখানে বিষয়টা আমাদের কী তাহলে সুযোগ ব্যয় কীভাবে দাঁড়াচ্ছে। দেখো ধানের পরিমাণ বেশি পাওয়ার জন্য, ধানের পরিমাণ কি বেশি পাওয়ার জন্য বা 2 একক পরিমাণ বেশি পাওয়ার জন্য গমের পরিমাণ কিছুটা কিন্তু আমাদের ছেড়ে দিচ্ছি। সেই ছেড়ে দেওয়া পরিমাণটা কতটুকু ছাড়ছি আমরা, 2 মণ। ওই ছেড়ে দেওয়া যে পরিমাণটা ওই 2 মণ সেটাকেই মূলত বলা হচ্ছে সুযোগ ব্যয়। আশা করি বিষয়টা এখন বুঝতে পারছো, একবারে তোমাদের গ্রাফ আকারে সুন্দর করে কিন্তু বুঝাই দেওয়ার চেষ্টা করছি। এরপরে আমাদের আর যে একটা প্রবলেম আছে এই যে নির্বাচন সমস্যা সমাধানের জন্য, তা হলো আমাদের যেটা হলো উৎপাদন সম্ভাবনা রেখা, যেটা প্রথমে একটু আগে দেখাইলাম। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য, একবারে তোমরা 3 স্টার দিতে পারো বা 5 স্টার দিলে আরও বেশি ভালো। উৎপাদন সম্ভাবনা রেখা, এরপরে আমাদের কি আছে উৎপাদন সম্ভাবনা রেখা। আর আমরা খুব দ্রুতই আমরা হোয়াইট বোর্ডে শিফট হয়ে যাব, কারণ এভাবে ক্লাস নেওয়া অনেকটা কষ্টকর হয়ে যাচ্ছে। যত দ্রুত সম্ভব আশা করি তোমরা পাশে থাকবা, পাশে থাকলে আমরা অতি দ্রুত তোমাদের জন্য তোমাদের সুবিধার্থে হোয়াইট বোর্ডে যাব, এবং হোয়াইট বোর্ডে গেলে তোমাদের বোঝার অনেকটা সুবিধা হবে এবং সেখানে বিষয়গুলো খুব সুন্দরভাবে আলোচনা করা যাবে। আস্তে আস্তে আমরা ইমপ্রুভ করবো সবগুলো আশা করি। তো দেখো এরপর হলো আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা যেটা আছে। তো উৎপাদন সম্ভাবনা রেখা যেটা আছে সেটা আমরা ইংরেজিতে একটা নাম জানি উৎপাদন সম্ভাবনা রেখা, এটা যদিও অনেকবার পরীক্ষা আসছে, সেটা হলো পিপিসি। উৎপাদন সম্ভাবনা রেখা ইংরেজি নাম কি? পিপিসি। বলো তো পিপিসি পূর্ণরূপ কি কারা বলতে পারে দেখি? অনেকে তো আসো, প্রায় 17 জনের মতো আসো। তো এখন কমেন্টে জানাও তো যে পিপিসি এটা যে আছে এটার তোমার পূর্ণরূপটা কি, পিপিসি দ্বারা মূলত কি বোঝায়, এটা অনেক বলো কমেন্টে জানাও। আমি তারপর এরপর বলতেছি, এটা কিন্তু পরীক্ষায় অনেকবার আসছে, পিপিসি কি, পিপিসি দ্বারা মূলত কি বোঝানো হয়েছে, তো বলো তো একটু। তো দেখো আমি বলে দিই, যেহেতু অনেকে মনে হয় জানে না এটা পিপিসি দ্বারা কি বোঝায়।
তো দেখো পিপিসি এটা হলো, এখানে কিন্তু আরেকটা বিষয় আছে তোমাদের, এটা যদিও এটা প্রথম পত্রে নাই, দ্বিতীয় পত্র বইটাতে পাবা, সেটা হলো পিপিপি। ওইখানে আবার পিপিপি আছে, আর এখানে তোমাদের প্রথম পত্রে আছে পিপিসি। তো দেখো তোমাদের কিন্তু দুইটা বিষয় খুব ভালো করে জানতে হবে, কারণ পরীক্ষায় কোথায় থেকে দিবে না দিবে কোনো কিন্তু ঠিক ঠিকানা নাই। তোমাকে বলবে পিপিসি বলতে কি বোঝায়, বা বলতে পারে পিপিপি বলতে কি বোঝায়, এখন তোমাকে কিন্তু ব্যাখ্যা দিতে হবে খুব সুন্দরভাবে। তো দেখো সর্বপ্রথম যে আমরা পিপিসিটা বলি, পিপিসির পুনরূপ হলো প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। কি বললাম? প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, যেটা হলো পিপিসি, যেটা বাংলা হলো উৎপাদন সম্ভাবনা রেখা। আরেকটা রয়েছে তোমাদের অর্থনীতি দ্বিতীয় পত্রে পাবা, ওটা হলো পিপিপি, সেটা হলো পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, অর্থাৎ সরকারি এবং বেসরকারি অংশীদারিত্ব বা মালিকানাধীন, মানে এটা দুইটাই থাকবে তোমাদের। এটা কিন্তু অর্থনীতিতে এটা পাবা, সমস্যা নাই। যখন অর্থনীতিতে আলোচনা করব দ্বিতীয় পত্রে, তখন কিন্তু এই বিষয়টা আলোচনা করব। যদিও এগুলো রেকর্ডেড ক্লাস আমাদের এই যে অপটিমিস্ট স্পেস আশাবাদী ইউটিউব চ্যানেল যেটা আছে, ওইখানে কিন্তু এগুলো সবগুলো দেওয়া আছে। অর্থনীতি দ্বিতীয় পত্রের প্রায় সব মনে হয় 2টা অধ্যায় শুধু বাকি বাদ আছে, বাকি বাদ সবগুলো অধ্যায়গুলো তোমাদের যাদের শর্ট সিলেবাস আছে, শর্ট সিলেবাসে সবগুলো বাকি অধ্যায়গুলো দেওয়া হয়েছে, শুধু 2টা অধ্যায় বাদ আছে। তো ওইগুলো অতি দ্রুত তোমাদের ক্লাসগুলো দেওয়া হবে, এবং আমরা প্রতিদিন কিন্তু লাইভ ক্লাস নিচ্ছি। তোমার রুটিনটা কিন্তু পেজে চেক করতে পারো, পেজ বা গ্রুপ যেখানেই আসো না কেন, যেখান থেকে দেখতেছো সব জায়গায় কিন্তু দেওয়া আছে লিঙ্কটা, এই রুটিনটা, সেই অনুযায়ী কিন্তু আমাদের প্রতিদিন ধারাবাহিকভাবে ক্লাস হচ্ছে। তোমরা কিন্তু ক্লাসগুলোতে প্রতিদিন অ্যাটেন্ড হবা। তো দেখো তাহলে আমরা পিপিসি বলছিলাম, পিপিসি হলো প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, সেটা হলো উৎপাদন সম্ভাবনা রেখা, যেটা ইংরেজি। এটা কিন্তু অনেকবার আসছে যে উৎপাদন সম্ভাবনা রেখা বলতে কি বোঝায় ব্যাখ্যা করো, এবং এটাও এমসিকিউতে আসছে পিপিসি, এবং ক নাম্বারে আসছে পিপিসি কি। এখন দেখো, তুমি যদি না পড়িতে পারবা কখনোই সম্ভব না, কিন্তু আর বানানটা খুব ভালো করে দেখবা। পিপিসি প্রোডাকশন বানানটা, পসিবিলিটি বানানটা, কার্ভ বানানটা, আর পিপিপি যে আছে এইটার বানানটা, এই যে তাহলে যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এই বানানগুলো খুব ভালো করে সুন্দর করে তোমাকে দেখে যেতে হবে। কারণ এগুলো একটা যদি মিস করো, বিশেষ করে ক নাম্বারে যদি পড়ে, তুমি যদি শুধু যা সিঙ্গেল একটা ওয়ার্ড যদি মিস করো, তাহলে কিন্তু তোমার শেষ, ওটা কিন্তু নাম্বার দিবে না। তো এই জন্য খুব ভালোভাবে দেখবা। এখন এইটা কেন আমি 5 স্টার বললাম, 5 স্টার একবার লিখে নাও, 5 স্টার, এটা পরীক্ষা আসার সম্ভাবনা অনেক, কারণ এখান থেকে প্রশ্ন দেয়। আরেকটা তোমাদের জায়গা আছে, ওই জায়গা থেকেও প্রশ্ন দেয়। তা হলো তোমাদের যে অর্থনীতি ব্যবস্থা, প্রথম পত্রে মানে প্রথম অধ্যায়ের আরেকটা আছে জায়গা, সেটা হলো অর্থনীতি ব্যবস্থা নামে আছে, ওইখান থেকে তোমাদের প্রশ্ন দেয়। এই 2 জায়গা থেকে মূলত প্রশ্নগুলো আসে পরীক্ষার সৃজনশীল ক্ষেত্রে। আমি কিন্তু যেগুলো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একবারে, এগুলো যেগুলো না পড়লেই নয়, মানে পড়তেই হবে মাস্ট, আমি কিন্তু বলে দিই সাথে সাথে যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো থেকে কীরকম প্রশ্ন আসবে। আমি যেগুলো পড়াচ্ছি এগুলো থেকে সৃজনশীল 100% কমন আসবে, কিন্তু এমসিকিউ যেগুলো আছে, তোমার এমসিকিউ কিন্তু ফুলফিল কমন নাও আসতে পারে। তোমার এমসিকিউ তোমার 70 থেকে 80% এরকম আসবে, আর তোমার বাকি তোমার যে যতটুকু আছে 40 থেকে 50% তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে বারবার। আর আমি যে একটা সিক্রেট বলে দিছি, যে প্রথম যখন পর্বটা নিয়েছিলাম অর্থনীতির উপর, তখন কিন্তু আমি সবগুলো অর্থনীতির সিক্রেটগুলো কিন্তু বলে দিছি, যে কিভাবে পড়লে অর্থনীতিতে সহজে প্লাস পাওয়া যাবে, তারপর অর্থনীতিতে এমসিকিউ কীভাবে পড়তে হয়, সিকিউ কীভাবে পড়তে হয়, এগুলো কিন্তু সবগুলো আলোচনা করছি। তোমরা সেই ভিডিওটা কিন্তু ইউটিউবে পাবা, ওইখানে কিন্তু দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিবা। আমি এখন আলোচনা করলে ওটা দীর্ঘায়িত করতে আর চাই না, আমি এখন যে আলোচনার টপিক আমি সেখানে ঢুকে যাচ্ছি, তোমরা সেখান থেকে ইউটিউব থেকে দেখে নিবা, ইউটিউবে কিন্তু দেওয়া আছে। তো দেখো উৎপাদন সম্ভাবনা রাখা, এটা একবারে 5 স্টার দেখায় না, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে তোমাদের সৃজনশীলের গ এবং ঘর জন্য বা ক খ ক্ষেত্রেও আসে, যে অনেক সময় বলে উৎপাদন সম্ভাবনা রেখা বলতে কী বোঝায় ব্যাখ্যা করো, অনেক সময় বা এটাও বলে যে উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে, আসতে পারে, বলা যাবে না। তোমার এখন 2টাই শিখে রাখতে হবে। দেখো উৎপাদন সম্ভাবনা রেখা, সর্বপ্রথম আমরা এটা জানি যে জাস্ট প্রথমে আগে একটা শুধু তোমাদের বুঝার একটা ক্লু দিব, যে উৎপাদন সম্ভাবনা রেখা কি, জাস্ট বোঝানোর জন্য। সর্বপ্রথম দেখো এই যে একটা তোমার জাস্ট সূচি একটা দিচ্ছি, আমি জাস্ট এটা বোঝানোর জন্য সর্বপ্রথম দিচ্ছি, এটা জাস্ট বোঝা। এরপরে কিন্তু আমরা বিশ্লেষণভাবে যাব, মূল যে আলোচনা টপিক না, ওটা শেষে আলোচনা করব। ওইটা যারা মিস করবে তারা কিন্তু অনেক বড় ঘাবলা দেখিয়ে যাবে, কারণ ওই মূল টপিকটা পরবর্তীতে আলোচনা করবো, আগে জাস্ট বুঝা একটু। দেখো উৎপাদন সম্ভাবনা রেখা কি, এই যে রেখাটা আছে এটাকে মূলত উৎপাদন সম্ভাবনা রেখা হয়, পিপিসি বলা হয়, পিপিসি। আর উৎপাদন সম্ভাবনা রেখা এরকম সবসময় কার্ভ হবে, কেন হবে এর আলোচনা করতেছি। দেখো উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটা রেখা, এভাবে কিন্তু বিভিন্ন বিন্দুগুলো থাকবে। এখন অনেকে মনে হতে পারে এটা আপনি এমনিতে নিয়ে নিলেন না, হুকা এমনিতে নিয়ে নিলেন, কোনো কিছু মান নাই, কোনো কিছু নেই, এমনিতে
না, এমনিতে বলতে না, এখানে আমরা জাস্ট বোঝার জন্য এটা একটু আগে বললাম, এটা হলো জাস্ট বোঝার জন্য। আমরা ডিটেলসে আরও যাব, এটা জাস্ট সংজ্ঞাটা যে আছে সংজ্ঞাটা বোঝার জন্য জাস্ট এই চিত্রটা। আমরা ডিটেলসে একবারে ক্যালকুলেশন সহ তোমাদের সবগুলো বিষয় একবারে খুব সুন্দর করে দেখাবো, সমস্যা নেই। দেখো সর্বপ্রথম আমাদের যে বিষয়টা বলছিলাম যে উৎপাদন সম্ভাবনা রেখা বিষয়টা কি, আমরা জাস্ট সর্বপ্রথম ধারণা দেওয়ার চেষ্টা করবো তোমাদের সংজ্ঞাটা, যে উৎপাদন সম্ভাবনা রেখা কি। দেখো উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটা রেখা, এই যে রেখাটা আছে এই রেখাটা কিন্তু উৎপাদন সম্ভাবনা রেখা। কোন রেখাটা? এই রেখাটা। খুব ভালো করে বুঝো কিন্তু কথাগুলো, এই কথাগুলো মাথায় রাখতে পারলে তোমাদের কিন্তু একবারে কোনো আর ঝামেলা থাকবে না। এই রেখাটা হলো উৎপাদন সম্ভাবনা রেখা, যেটা প্রথমে দেখাইলাম। এই রেখাটা হলো উৎপাদন সম্ভাবনা রেখা। তো বলছে উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটা রেখা যে রেখার প্রতিটি বিন্দুতে, প্রতিটি বিন্দু বলতে কি, এই যে একটা এখানে বিন্দু পাইছি, এ বি পাইছি, সি পাইছি, ডি পাইছি, ই পাইছি, তার মানে কি আমরা যে এ বি সি ডি পাইছি শুধু এগুলোই বিন্দু হতে পারে? না, কখনো না। তোমার বিন্দুগুলো এই জায়গায় হতে পারতো, এই জায়গায় হতে পারতো, অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখায় যে কোনো জায়গায় বিন্দুগুলো হতে পারতো। বুঝতে পারছো আশা করি? দেখো তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটা রেখা যে রেখার প্রতিটি বিন্দুতে, এই বিন্দুগুলো কি বলবো, প্রতিটি বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদটা থাকবে কি নির্দিষ্ট। মনে করো এদিকে আছে তোমার হলো ধান, এদিকে আছে মনে করো গম, বা তুমি মনে করো এমনিতে ধরতে পারো এদিকে ওয়াই দ্রব্য, এদিকে হলো এক্স দ্রব্য, তোমার ইচ্ছা যেটা হোক, তুমি যে কোনো একটা ধরতে পারো। তো এখন এই যে আমাদের সম্পদ, মনে করো সম্পদটা কেন নির্দিষ্ট বললাম, যে কি বললাম, উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটা রেখা যে রেখার প্রতিটি বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ কেন, কথার কথা তুমি বি বিন্দুতে উৎপাদন করবা। তো তখন গমের উৎপাদন করার জন্য যতটুকু দ্রব্য লাগবে বা ধানের উৎপাদনের পরিমাণটা করার জন্য যতটুকু দ্রব্য লাগবে, তোমার একটা বাজেট থাকবে না যে আমি এতটুকু পরিমাণ খরচ করবো বা এতটুকু পরিমাণ খরচ করবো। এটাকেই মূলত বলছে যে নির্দিষ্ট, তোমার একটা এরকম যে নির্দিষ্ট পরিমাণ থাকে ওইটাই বলছে। তো দেখো উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটা রেখা যে রেখার প্রতিটি বিন্দুতে, এই যে বিন্দুগুলো আছে প্রতিটি বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ, একটা সম্পদ কি থাকবে, নির্দিষ্ট পরিমাণ সম্পদ থাকবে এবং চলতি প্রযুক্তির সাপেক্ষে। চলতি প্রযুক্তি বলতে কি, এখন মনে করো এখন যে প্রযুক্তি আমাদের চলতেছে, এখনকার প্রযুক্তি হলো তোমাদের কি মহেন্দ্র আছে, মহেন্দ্র বলতে এটা একটা কোম্পানি আর কি, আমার যদিও মহেন্দ্র বলতে অনেকে যে ট্রাক্টরগুলোকে বলে থাকে, কিন্তু মহেন্দ্র হলো একটা হলো কোম্পানি। ওই কোম্পানিটা মনে করো ট্রাক্টরগুলো তৈরি করতো, ওই জন্য মানে অনেক এলাকায় এটা প্রচলিত আছে, আমাদের এলাকায় ছিল আর কি, তোমাদের এলাকাও থাকতে পারে। তো দেখো এখন বর্তমানে বিভিন্ন ধরনের অত্যাধুনিক কিন্তু প্রযুক্তি আসছে, যে যেমন আমরা বিভিন্ন ধরনের ধান মারাই থেকে শুরু করে, ধান কাটা থেকে শুরু করে গম, মানে এমন কোনো যন্ত্র নাই যে নাই কৃষি কাজের ক্ষেত্রে। তো ওইটাই বলছে, এখন মনে করো আমরা সেই যন্ত্রগুলো ইউজ করতে পারতেছি, ব্যবহার করতে পারতেছি, কিন্তু অতীতকালে মানুষগুলোকে সেগুলো ব্যবহার করতে পারতো না, তারা কিন্তু সেগুলো ব্যবহার করতে পারতো না। অর্থাৎ তখন তাদের প্রযুক্তি ছিল গরুর গাড়ি, লাঙ্গল বা আরও বিভিন্ন ধরনের তাদের যখন মানে হস্তচালিত বা হাত দ্বারা চালিত বিভিন্ন ধরনের যন্ত্র কিন্তু ছিল। তো ওই জন্য বলছে যে উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটা রেখা যে রেখার প্রতিটি বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ এবং চলতি প্রযুক্তি, এখন মনে করো যে প্রযুক্তি চলতেছে আমরা সেই প্রযুক্তি সাপেক্ষে উৎপাদন করব, তখন মনে করো আলাদা প্রযুক্তি ছিল, তখন সেই প্রযুক্তির সাপেক্ষে তারা উৎপাদন করছে। ওই জন্য বলছে চলতি প্রযুক্তির সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্য, এই যে এদিকে একটা দ্রব্য এদিকে একটা দ্রব্য, এই দুটি উৎপন্ন দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়। সংমিশ্রণ বলতে কি, এই যে মনে করো বিবিন্দু, এইখানে কিন্তু অনেকগুলো মান থাকবে, মনে করো y1 y2 y3, তারপর x1 x2 x3, এভাবে কিন্তু মান থাকবে। অর্থাৎ তোমার যদি বি বিন্দুর সংমিশ্রণ বলে, বি বিন্দুর সংমিশ্রণ হলো y1 x1, আর যদি সি বিন্দুর সংমিশ্রণ বলে তখন বলতে হবে y2, ওই সোজা যে মানটা আছে y2 এবং ওইটা হলো x2 এদিকে। আশা করি বিষয়টা বুঝছো। তো দেখো তাহলে কি বলছে, প্রথম থেকে যদি আবার বলি, উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটা রেখা যে রেখার প্রতিটি বিন্দুতে, এই যে বিন্দুগুলো আছে এই বিভিন্ন বিন্দুগুলোতে প্রতিটি বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদটা কি থাকবে, নির্দিষ্ট, যেটা একটু আগে বললাম, এবং নির্দিষ্ট পরিমাণ সম্পদ এবং চলতি প্রযুক্তির সাপেক্ষে, বর্তমানে যে প্রযুক্তি চলতেছে সেই প্রযুক্তি, আগে যে প্রযুক্তি চলতো সেই প্রযুক্তি, দুটি উৎপন্ন দ্রব্য, এদিকে একটা দ্রব্য গম, উপরে একটা দ্রব্য, দুইটা উৎপন্ন দ্রব্য আছে, দুইটি উৎপন্ন দ্রব্যের বিভিন্ন কিভাবে সংমিশ্রণ প্রকাশ পায়। এই যে সংমিশ্রণ বলতে বি বিন্দুর ক্ষেত্রে y1 x1, সি বিন্দুর ক্ষেত্রে y2 x2, এরকম বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়, আর সেটাই মূলত হলো উৎপাদন সম্ভাবনা রেখা। তো কেমন লাগলো যে উৎপাদন সম্ভাবনা রেখা বিষয়টা, মানে টপিকটা, যে এটা বলতে কি বোঝায় বা কীরকম। তো এটা কিন্তু আমি খুব সুন্দরভাবে একবারে ডিটেলসে তোমাদের ভেঙে বোঝানোর ট্রাই করলাম যে উৎপাদন সম্ভাবনা রেখা বিষয়টা কি।
এখন আমরা মেইন যে আলোচনার টপিক আমরা সেটার ভিতরে এখন ঢুকবো বলতে কীরকম, যে আমাদের পরীক্ষায় যেভাবে থাকে, মূলত পরীক্ষায় যেভাবে আমাদের উৎপাদন সম্ভাবনা রাখা টপিকটা থেকে প্রশ্ন আসে, তোমাদের পরীক্ষায় যেভাবে আসে একটা সূচি দিয়ে দেয়। সূচি বলতে কীরকম দেখো, তোমাদের একটু দেখাই, যদি একটা উৎপাদন সম্ভাবনা রাখার সূচি তোমাদের যদি আমি অঙ্কন করে দেখাই খুব ভালোভাবে, তাহলে তোমরা বিষয়টা খুব বুঝবা খুব সুন্দর করে। আমি একটা প্রথমে সূচি দেখাচ্ছি আর কি, এই সূচি থেকে আমরা মূলত সেই রেখাটা অঙ্কন করব। দেখো কিভাবে আমরা পরীক্ষায় কিন্তু এভাবে তোমাদের যে সূচিটা আছে না, এই মানগুলো কিন্তু দেওয়া থাকবে, এই সূচির মানগুলো বিশেষ করে। আর তোমাদের জাস্ট চিত্রটা কিন্তু অঙ্কন করতে হবে, সূচি থেকে তোমাদের চিত্রটা অঙ্কন করা লাগবে। এই মানগুলো তোমাদের দেওয়া থাকে, এগুলো নিয়ে চিন্তা করতে হবে না যে এগুলো কোথা থেকে আসলো, কিভাবে আসলো। এটা অনেকে বলে যে মানগুলো কি আমরা কি এগুলো কি বের করতে হয়, বা কোনো না, এগুলো বের করতে হয় না, এগুলো তোমার পরীক্ষায় দেওয়া থাকবে, কোনো প্রবলেম নাই। এগুলো নিয়ে চিন্তা করতে হবে না, তুমি জাস্ট চিত্রটা অঙ্কন করে দিবা। চিত্র অঙ্কন করে দিলে তোমার হয়ে যাবে। আর চিত্রটার ক্ষেত্রে অনেক জায়গায় কি হয়, যে অনেকে বলে যে এরকম যে চিত্রের ক্ষেত্রে আমাদের গ্রাফ লাগে না, তোমার গ্রাফের কোনো দরকার নাই। তোমার যদি গ্রাফ দেয় ভালো, আর যদি না দেয় তাহলে কোনো দরকার নাই গ্রাফের ক্ষেত্রে। আর যদি তোমার গ্রাফ দিলে তো ভালো, আর যদি না দেয় কোনো সমস্যা নেই। আমি যেভাবে প্রসেসটা দেখাচ্ছি তুমি এভাবেই জাস্ট চিত্রটা অঙ্কন করবো। এখানে হলো খাদ্য লিখলাম, তোমরা দেখতে পাচ্ছ কি না, একটু বড় করে লিখে দিই খাদ্য। আর এখানে হলো কাপড় বড় করে লিখে দিলাম যাতে তোমরা বুঝতে পারো। দেখো আমরা কিন্তু দুই জায়গায় দুইটা আছে, এবং এই জায়গায় আমাদের মানগুলো 0, 1, তারপর হলো 2, তারপর হলো 3, 4, তারপর হলো 5। এরপর আছে আমাদের আছে কাপড় হলো 15, 14, 12, 9, 5, তারপর হলো 0। এই যে এরকম একটা তোমাদের সূচি পরীক্ষায় দেওয়া থাকবে। সর্বপ্রথম বলবে যে এরকম একটা সূচি দেওয়া থাকবে, এবং এই সূচি থেকে তোমাদের বলবে যে এই উদ্দীপকের এই সূচি থেকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। এখন এই যে সূচি, একটা সূচি যে খুব ভালো করে বুঝবে, তার অর্থনীতির মানে সবগুলো সূচি প্রায় 90% বোঝা হয়ে যাবে। এই যে একটা সূচি খুব ভালো করে বুঝবে, আর যে এই সূচিটা বুঝবে না তার মানে সবগুলো চিত্রের ক্ষেত্রে প্রবলেম হয়ে যাবে, তার সবগুলো চিত্রেই বোঝা খুব মুশকিল। ওই জন্য এই একটা সূচি খুব ভালোভাবে বুঝো, একবারে খুব সুন্দরভাবে বুঝো। আমি ডিটেলসে আলোচনা করব, কোনো কিছু বিষয় বাদ রাখবো না, যেন তোমাদের কোনো সমস্যা না হয়। কিন্তু খুব মনোযোগ সহকারে দেখো, তবে একবার বুঝলে তুমি আর কিন্তু কোনো প্রবলেম হবে না। এই চিত্রর আলোকে তুমি প্রথম অধ্যায় পাবা, দ্বিতীয় অধ্যায় পাবা, তৃতীয় অধ্যায় পাবা, চতুর্থ অধ্যায়ে অনেকটা মিল পাবা, আর নবম দশম অধ্যায় তো থাকবেই, এই চিত্রের সাথে মিল থাকবে। তো এই জন্য খুব ভালো করে দেখার চেষ্টা করো। মানে অর্থনীতি প্রথম পত্রটা ধরতে গেলে তোমার পুরাই এই চিত্রের সাথে মিল পাবা। মানে এই চিত্র মানে একটা মানে প্রসেস একই, জাস্ট তোমার সংখ্যাগুলো মানগুলো আলাদা থাকবে, এটাই। তো চিত্রটা খুব ভালো করে দেখো, বুঝো, একটা বুঝলে কিন্তু হয়ে যাবে তোমার। দেখো আমি দেখাচ্ছি। সর্বপ্রথম তোমাদের যে কাজটা করতে হবে, প্রথমে 90 ডিগ্রি আকৃতির একটা তোমার কোণ নিতে হবে, যে আমরা যেমন আগে থেকেই অঙ্কন করি নর্মালি এভাবে। আর এটা স্কেল দিয়ে কিন্তু নিবা, স্কেল দিয়ে খুব সুন্দর করে একবারে খুব ভালোভাবে নিবা, যেন তোমার মানে বাঁকা না হয়, যেন একবারে সোজা স্ট্রেট লাইন হয়। সোজা স্ট্রেট লাইন তো বুঝো, যেন একবারে সোজা, কোনো যেন বাঁকা না হয়, একবারে সোজা যেন একটা লাইন হয়, এভাবে নিবা। তো দেখো যে সর্বপ্রথম আমাদের যে মানগুলো আছে, এভাবে আমরা সর্বপ্রথম 90 ডিগ্রি নিব। নেওয়ার পর এরপর আমাদের চোখ রাখতে হবে আমাদের মানগুলোর দিকে, আমাদের মানগুলো কত আছে, কি বলছি, আমাদের মানগুলো কত আছে, এবং আমরা কোন অক্ষে কোন পরিমাণটা নিব। মনে করো আমরা এখন তোমাদের এখানে নির্দিষ্ট না, তোমার যদি এখন দেওয়া থাকতো পরীক্ষা খাতার মধ্যে তাহলে ওটা আলাদা কথা ছিল। দেওয়া থাকতো বলতে কীরকম, দেখো মনে করো এখানে এক্স যে উৎপাদনের পরিমাণটা আছে, মানে খাদ্য মনে করো আছে X অক্ষ, আর কাপড়ের যে পরিমাণটা আছে, কাপড়ের পরিমাণ আছে মনে করো, কথার কথা জাস্ট বললাম আমি, এমনি বোঝার জন্য তোমাদের বলতেছি, এটা আছে Y অক্ষে। আমার কথা কি বুঝতে পারছো? দেখো যে আমি মনে করো কথার কথা, খাদ্যদ্রব্য, তোমার খাদ্য উৎপাদন নাই, আছে X দ্রব্য, কাপড় নাই, আছে Y দ্রব্য, থাকতে পারে, বলা যাবে না, তোমার যে কোনোভাবে থাকতে পারে। এখন যদি খাদ্য উৎপাদন বা কাপড় থাকে, তাহলে তোমার একটা সুবিধা কি, তুমি উপরে খাদ্য ধরতে পারো, নিচে কাপড় ধরতে পারো, বা উপরে কাপড় ধরতে পারো, নিচে খাদ্য ধরতে পারো, কোনো প্রবলেম নাই, যে কোনো জায়গায় ধরবা ঠিক হবে, কোনো মানে ভুল দিতে পারবে না। কিন্তু যখন এরকম X দ্রব্য Y দ্রব্য দিয়ে দিবে, তখন কিন্তু তুমি নিজের ইচ্ছা মতো ধরতে পারবা না। কেন? কারণ গ্রাফের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট করা থাকে X অক্ষ কোন দিক, Y অক্ষ কোন দিক। কারণ আমরা জানি এই যে লম্ব অক্ষ হলো তোমার অলওয়েজ হলো কি আমাদের Y অক্ষ, আর ভূমি অক্ষ যেটা আছে ওটা অলওয়েজ X অক্ষ আমাদের হয়ে থাকে। তার মানে এটা তোমার পরিবর্তন করার কোনো অপশন নাই, যখন এরকম তোমার X এবং Y দেওয়া থাকবে। আর যখন এমনিতে জাস্ট থাকবে,
যে খাদ্যদ্রব্য কাপড়, তখন তোমার ইচ্ছা মতো তুমি ধরতে পারবা, কোনো প্রবলেম নাই। তো বেশিরভাগ সময় এক্স ওয়াই অনেক সময় দেওয়া থাকে। এখন তোমাকে লক্ষ্য রাখতে হবে কোন সময় তোমার কোনটা দেওয়া থাকতেছে। তো এরপর তোমার এটা গেল 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় মাথায় যেটা তোমার রাখতে হবে তা হলো যে এই যে মানগুলো আছে তোমার মানগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। আমাদের সর্বোচ্চ কত, সর্বনিম্ন কত, এই জিনিসটার প্রতি লক্ষ্য রাখতে হবে। কেন এটা লক্ষ্য রাখতে হবে এটার প্রতি? কারণ তোমার ব্যবধানগুলো এমনভাবে নিতে হবে, এই যে আমরা যখন গ্রাফ আঁকি না, এই যে ব্যবধানগুলো নিই না, তোমার কিন্তু পরীক্ষায় অনেক সময় কিন্তু গ্রাফ দেয় না। গ্রাফ না দিলে কিন্তু আমি এই যে এখন যে কথাগুলো বলছি এগুলো খুব সুন্দরভাবে মাথায় রাখবা কিন্তু একবার। এগুলো যারা মাথায় রাখবে তাদের কিন্তু ইজিলি কিন্তু করতে পারবে, নাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না। আর যদি গ্রাফ পাই তাহলে তো ভালোই, গ্রাফে সরাসরি দিয়ে দিবা একবারে, মাপটা এখানে তো দেওয়াই থাকে, 5 ছোটো ছোটো বর্গের ঘরগুলোকে একক ধরে করে দিবা, শেষ। তো এখন দেখো খাদ্য উৎপাদনের পরিমাণ আমাদের সর্বনিম্ন কত, 0। আমরা খাদ্য উৎপাদন কত ধরছি, আমাদের এক অক্ষে ধরছি, অর্থাৎ এখানে আমরা তখন লিখে দিব খাদ্য, জাস্ট খাদ্য লিখে দিলাম আমি, বুঝে নিবা। আর লম্ব অক্ষে আমরা কাপড় ধরছি, ওয়াই অক্ষে ওটা জাস্ট তোমরা মানে নিচে কাপড় ধরতে পারো, কোনো প্রবলেম নাই যখন এরকম থাকবে। আর যদি এক্স ওয়াই দেওয়া থাকে তখন তুমি এক্সের জায়গায় এক্স, ওয়াইয়ের জায়গায় ওয়াই মান ধরবা। তো দেখো তাহলে উপরে আমরা ধরলাম কাপড়। এখন আসি আসল খেলার মধ্যে, যেটার ক্ষেত্রে অনেকে ভুল করে থাকে। ভুল বলতে কীরকম, দেখো যে এই যে খাদ্যের উৎপাদন মানগুলো আছে, অনেকে যেটা করে থাকে ম্যাক্সিমাম স্টুডেন্ট, এই যে মানগুলো আছে প্রথমে সর্বনিম্ন কত আছে 0, তারপর 0 দেয়, তারপর কত আছে 5, তারপর কত আছে 9, তারপর কত আছে 12, তারপর কত আছে 14, তারপর কত 15, সরাসরি সংখ্যাগুলো দিয়ে দেয়। কিন্তু তুমি যদি সরাসরি সংখ্যাগুলো দাও ভুল হবে। কেন হবে? কারণ 0 থেকে 5-এর ব্যবধান যতটুকু, 5 থেকে 9-এর ব্যবধান যতটুকু, 9 থেকে 12, প্রত্যেকটার ব্যবধান কি সমান না? প্রত্যেকটার ব্যবধান কিন্তু সমান না, ব্যবধানগুলো কি আছে, আলাদা আলাদা আছে। তো ব্যবধান আলাদা মানে কি, তার মানে ওইখান থেকে ডিস্টেন্সটাও আলাদা, মানে ওইটার মধ্যে তাহলে পার্থক্য, মানে দূরত্বটাও আলাদা হবে। তার মানে আমরা সব জায়গায় সমান দূরত্ব নিচ্ছি কিন্তু আমাদের ব্যবধানগুলো কিন্তু সমান থাকতেছে না, যার কারণে তখন কিন্তু ভুল দেয়। তো এই জন্য তোমার কী করতে হবে, ব্যবধানগুলো সমান নিতে হবে, এবং ওই মধ্যখানি যে সংখ্যাগুলো আমরা ব্যবধানটা যত নিব ওই দূরত্বটাও আমাদের সবসময় অলওয়েজ সমান হবে। কিভাবে দেখো, এখন খাদ্যদ্রব্য আমাদের আছে আর এদিকে হলো কাপড় আছে। তো দেখো আমরা প্রথমে নিচে খাদ্য যেহেতু আছে, খাদ্য আমাদের কত আছে, সর্বনিম্ন 0, সর্বোচ্চ 5। তার মানে এখানে আমাদের 1 করে ধরলেও হয়ে যায়, কিন্তু কোনো প্রবলেম হবে না। কেন হবে না? কারণ আমরা 1 করে ধরলে মনে করো সবগুলো মিলে, যদি কথার কথা এখন এই যে বড় সংখ্যাটা আছে এটার ক্ষেত্রে একটু ভিন্নতা হবে, তখন 1 করে ধরলে কিন্তু হবে না। কেন হবে না? আসতেছি, দেখো এটা আমরা জাস্ট 1 করে ব্যবধান ধরবো। প্রথম তো 0 এখানে আছে, তারপর 1, এবং ব্যবধানগুলো যখন ধরবো তখন কিন্তু ব্যবধানটা, ঘরটার দূরত্ব অলওয়েজ কী হবে, সমান হবে। এই কথা বারবার বলছি, কারণ এটা অনেকে ভুল করে, ব্যবধানগুলো ঘরগুলো কম বেশ করে দেয়। এখানে যতটুকু ধরলে তোমাদের স্কেল যদি থাকে, জাস্ট কী করবা, স্কেলে এভাবে বসানোর পর স্কেলে প্রতি সেন্টিমিটার 1, 2, 3, 4 থাকে না, ওভাবে ওই সেন্টিমিটারগুলোতে জাস্ট এভাবে যেভাবে আমি দেখাচ্ছি এভাবে জাস্ট ঠপা দিবা, মানে একটা বিন্দু দিবা আর কি, যে এভাবে স্কেলটা বসিয়ে প্রত্যেক যে সেন্টিমিটারগুলো আছে ওইগুলো প্রত্যেকটা ক্ষেত্রে এভাবে একটা করে ফোঁটা দিবা। তো এভাবে দিলে তোমার পরিমাপটা একবারে সমান হবে, দূরত্বটা সমান হবে, চিত্রটা সৌন্দর্য ভালো হবে। আর নতুবা তুমি যদি আমি যেভাবে দিচ্ছি এমনি আইডিয়া করে জাস্ট এভাবে যদি তুমি দাও তাহলে কিন্তু চিত্রটা এলোমেলো হয়ে যাবে। তুমি দেখো আমি যে অঙ্কন করবো একটু হলেও কিন্তু নড়াচড়া হবে, আর যদি তুমি ওইভাবে করো তাহলে দেখবা যে একবারে কোনো ভুল হবে না, একবারে একুরেট হবে, মানে ভুল বেরিয়ে হবে না এক কথায়। তো দেখো আমাদের যে প্রথমে তাহলে 0, তারপর 1, প্রথমে 0 তো আমরা ধরলাম, তারপর হলো 1, ঠিক একইভাবে ব্যবধান নেব, এখানে 2, তারপর হলো 3, তারপর হলো 4, তারপর হলো 5, আমাদের সর্বোচ্চ 5 আছে, 1, 2, 3, 4, 5 নিয়ে নিলাম, কোনো সমস্যা নাই। এরপরে আমাদের লম্ব অক্ষে কী আছে, কাপড়। এখন দেখো আমরা এখানে 1 করে ধরলাম কারণ এখানে কম সংখ্যা ছিল, কিন্তু এখন যদি আমরা এখানে 1 করে ধরি কত দূর পর্যন্ত যাবে বলো তো, 15 মানে কত দূর, অনেক দূর না? তাহলে আমাদের কি চিত্রটা ভালো হবে? হবে না। তখন এই জন্য আমরা তখন কি করব, তখন 1 করে না ধরে আমরা তখন 2 করে ধরবো। তুমি যদি 3 করে ধরো তাও কোনো প্রবলেম নাই। আর একটা কথা এখানে বলে রাখি, তোমরা অলওয়েজ চেষ্টা করবা এই যে ঘরগুলো আমরা নিলাম, এই এগুলা তোমরা অলওয়েজ চেষ্টা করবা 5 থেকে 8টার মধ্যে শেষ করার চেষ্টা করবা। এটা তার মানে যে এটাই করতে হবে এরকমটা কিন্তু কখনো বলি নাই, মানে চেষ্টা করবো 5 থেকে 8টা ঘরের মধ্যে শেষ করার, কারণ এগুলোর মধ্যে শেষ করলে চিত্রটা সৌন্দর্য ভালো থাকে। আর তুমি যদি এর বেশি বা কম নাও তখন কিন্তু চিত্রটা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, এটার মধ্যে থাকলে সবচেয়ে বেস্ট হয়। তো এরকম এখন লম্ব অক্ষ নিব, লম্ব অক্ষ যদি আমার নেই তো দেখো সর্বোচ্চ আমাদের 15, সর্বনিম্ন কত আছে, 0 আছে, 0 আছে। তো দেখো এখন সর্বোচ্চ 15 থেকে 0 যদি আমরা 1 করে ধরি অনেক লাগবে, তার মানে এখন যদি আমরা 2 করে ধরি তাহলে কিন্তু আমাদের কত 8টা ঘর পর্যন্ত লাগে, আর যদি 3 করে ধরি তাহলে আমাদের কিন্তু 5টাই ঘরে হয়ে যায়।
5টা করে কিন্তু হয়ে যায়। তার মানে আমরা 2 করে ধরলে একটু বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। 2 করে যদি ধরি, আমরা 3 করে ধরতে পারি, কোনো প্রবলেম নাই, কিন্তু 2 করে ধরলেও কোনো প্রবলেম নাই। এখন তোমার ইচ্ছা, তুমি যেটাই করে ধরবা কোনো প্রবলেম নাই, একই হবে। 3 করে ধরলেও এখানে মোটামুটি ভালো হয়, 2 করে ধরলে ভালো হয়। আমরা 2 করে ধরি। প্রথম হলো 2, তারপর হলো 4, আর ব্যবধানগুলো অলওয়েজ সমান হবে। কি বললাম? এখন এখানে একের যে একটা আবার অনেকের মধ্যে কনফিউশন হবে। কি কনফিউশন? দেখো এখানে 0 থেকে 1, এখানে তো ব্যবধান ছিল আমাদের 1, তো একের ঘরে যে আমরা দূরত্ব নিছি, এখানে তো 1 ব্যবধান, এখানে এই দূরত্ব নিচ্ছি, তার মানে এখানে ব্যবধান আমরা কত ধরছি? 2 করে ধরছি। তার মানে এখানে 2 করে ধরতেছি, তার মানে কি ব্যবধান আমরা এখানে যতটুকু নিলাম এর চেয়ে ডবল নিতে হবে, মানে দূরত্বটা ডবল নিতে হবে না, দূরত্ব ডবল নিতে হবে না, ওই দূরত্ব ওইটাই থাকবে, যার সংখ্যাগুলো তুমি তখন ডবল করে দিবা, আর কোনো পার্থক্য নেই। দেখাচ্ছি কীভাবে। এইভাবে এই প্রথমে 2 দিলা, তারপর এখানে কত, তারপর 4, এই একই দূরত্ব নিবা, এখানে যেমন নিলা এখানেও নিবা, তারপর ওই একই, তারপর এখানে কত 6, তারপর কত 8, তারপর কত 2 করে নিবা 8, তারপর 10, তারপর আছে 12, তারপর 14, তারপর 16 হয়ে গেল। এভাবে তুমি জাস্ট ব্যবধানগুলো সবগুলো দূরত্ব সমানভাবে নিবা। এভাবে যদি করতে পারো, তোমার কিন্তু বেসিক যে চিত্রর কাজ কিন্তু শেষ, আর কিন্তু ঝামেলা নাই। এখন জাস্ট তুমি কি করবা, চিত্রের যে মানগুলো আছে এই মানগুলো ধরে ধরে জাস্ট তুমি বসাই দিবা, তোমার চিত্র কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো দেখো, প্রথমে তোমার এক্স দ্রব্যের যে খাদ্য উৎপাদনের পরিমাণটা ছিল, খাদ্য উৎপাদনের পরিমাণটা কী ছিল? খাদ্য উৎপাদনের পরিমাণটা হলো 0। এক্স দ্রব্যের যে খাদ্য উৎপাদনের পরিমাণটা ছিল কত ছিল? 0। তখন কাপড় যে আমরা উৎপাদন করতেছিলাম, কাপড় কত একক উৎপাদন করতেছিলাম? 15 মানে কোন বিন্দু? কাপড়, এই যে কাপড় আছে, কাপড় এদিকে 15 মানে বিন্দুটা কোথায় আছে? 15 মানে বিন্দুটা হলো 14 একটু উপরে মানে হলো 16 এবং 14 কী হবে? মাঝামাঝি হলো এই যে মধ্যখানে যে বিন্দু, এই বিন্দুটা আমরা ধরবো। হয়ে গেল। এরপরে আমাদের রয়েছে হলো, এটা হলো এ বিন্দু, এই যে এই বিন্দুটা এখানে ধরলাম, এটা হলো এ বিন্দু। তারপর বি বিন্দুর ক্ষেত্রে আমাদের কী হবে? দেখো খাদ্য উৎপাদন যাবো, এই যে খাদ্য উৎপাদন যেদিকে আছে খাদ্য উৎপাদনে যাবো। খাদ্য উৎপাদন কত আছে? বি বিন্দু। তারপর এরপর কত আছে? খাদ্য উৎপাদন হলো 1। যখন খাদ্য উৎপাদন হলো 1, তখন আমাদের যে কাপড়ের পরিমাণ কত ছিল? 14 মানে কি? এই যে 14, এই যে পাইছি আমরা এই যে বিন্দুটা, তখন মানে একের সোজা স্ট্রেট একটা লাইন টানবো এবং 14 থেকে একটা স্ট্রেট লাইন টানবো, 2 লাইন যেখানে মিলিত হবে ওইখানে একটা বিন্দু ধরবো। হয়ে গেল। এরপরে আমাদের আছে খাদ্যদ্রব্য, খাদ্য উৎপাদন কত? 2, এই যে 2। তখন আমাদের যে কাপড়ের যে উৎপাদন সেটা কত? 12 মানে কোথায়? এই বিন্দু সোজা একটা স্ট্রেট লাইন টানবো এবং 2 এর সোজা একটা স্ট্রেট লাইন টানবো। তো 2 স্ট্রেট লাইন আমাদের রেখা যে জায়গায় মিলিত হবে এটা একটা বিন্দু নিব। হয়ে গেল আমাদের, এটা হলো বিন্দু পেয়ে গেলাম, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, 3টা বিন্দু পেয়ে গেলাম। আর এগুলো কিন্তু এই যে আমার একটু এখানে এই যে 2টা লাইন হয়ে গেছে না, এরকম কিন্তু পরীক্ষায় করা যাবে না, তোমার একটা লাইনে করতে হবে। এরপরে হলো 3-এর ক্ষেত্রে, 3 যখন ছিল খাদ্য উৎপাদন, এই যে খাদ্য উৎপাদন হলো 3 ধরলাম, খাদ্যের দিকে 3 ধরলাম, তখন কাপড় কত? কাপড় হলো তোমার 9 মানে এই যে কাপড় এদিকে, কাপড়ের 9 মানে কোথায়? 9 মানে 10-এর একটু কত নিচে, 8-এর একটু উপরে, মানে মধ্যখানে আর কি। এর সোজা একটা স্ট্রেট লাইন টানবো আর 3-এর এদিক দিয়ে একটা সোজা স্ট্রেট লাইন টানবো, যেখানে মিলিত হবে ওইখানে একটা বিন্দু ধরবো। হয়ে গেল আমাদের। এরপরে আমাদের 4-এর সাথে কত? যখন খাদ্য উৎপাদন 4, তখন হলো কাপড়ের পরিমাণটা কত? কাপড়ের পরিমাণ হলো 5 মানে কোথায়? 4-এর একটু উপরে, এই যে বিন্দু, এই বিন্দু এদিকে স্ট্রেট লাইন টানবো, একটা সোজা লাইন এদিক থেকে একটা সোজা লাইন টানবো, এই জায়গায় মিলিত হবে একটা বিন্দু দিব। এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা ছোটো করে বিন্দু দিতে হবে, অনেকে কিন্তু এই বিন্দুগুলো আবার দেয় না, এটা একটা কিন্তু ভুল। তো এরপরে আমাদের আছে এফ বিন্দু এবং সর্বশেষ বিন্দু, সেই বিন্দু হলো খাদ্য উৎপাদন হলো 5, আর তখন হলো কাপড়ের পরিমাণ কত? 0, তার মানে তখন এই বিন্দুটাই আমাদের ধরা লাগবে। তো এখন এই যে আমরা বিন্দুগুলো পাইলাম, এ বি সি ডি ই এফ, এই বিন্দুগুলো আমরা এখন সবগুলো যুক্ত করব। তো বিন্দুগুলো যুক্ত করি আমরা। এখন এখানে আরেকটা বিষয় মাথায় খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, এই যে বিন্দুগুলো হয়েছে আমরা এগুলো এভাবে যোগ করবো না। এভাবে যোগ বলতে জাস্ট এদিকে দেখাচ্ছি, দেখো এভাবে মনে করো বিন্দুগুলো পাইছি, অনেকে কী করে এই বিন্দুগুলো পাইছে এভাবে টানে, তারপর এভাবে টানে, মানে মনে করো জাস্ট এভাবে এই বিন্দুগুলোতে জাস্ট টানে দেয়। কিন্তু এভাবে যদি তুমি টেনে দাও, এই যে বিন্দুগুলো যেগুলো আছে এগুলোতে দিলে তোমার একটা প্রবলেম হয়ে যাবে, তখন চিত্রটা কার্ভ হবে না। আমাদের উৎপাদন সম্ভাবনা রাখার ক্ষেত্রে কী হইতে হবে? মাস্ট বি কার্ভ হতে হবে। কার্ভ বলতে কীরকম? এই যে আমি যেভাবে দেখাচ্ছি, দেখো এই রকম একটা তোমার কার্ভ হবে। অর্থাৎ এখানে একটা প্রশ্ন আবার এমসিকিউতে আসে যে উৎপাদন সম্ভাবনা রাখা মূল বিন্দুর কী হয়? মূল বিন্দু কী হয়? অবতল হয়। এটা তো জানো অবতল, মানে এদিকে তোমার একটু মানে নিচে করা আছে আর কি, এই জন্য অবতল। আর মূল বিন্দু বিপরীত হলো উত্তল। এটা তো জানো যে উত্তল এবং অবতল সম্পর্কে অনেকে ধারণা আছে। তো এরপরে দেখো তাহলে আমাদের তাহলে চিত্রটা এটা কি ফ্রি হ্যান্ডে করতে হবে। ফ্রি হ্যান্ড বলতে এই যে এইভাবে, যে একটু আগে দেখালাম, মানে জাস্ট এভাবে টানবা, টানে যে বিন্দুগুলো ওইগুলোতে যুক্ত করে দিবা।
ফ্রি হ্যান্ড একবারে। ঠিক তেমনিভাবে এখানেও ওই একই কাজ তোমাকে করতে হবে, ফ্রি হ্যান্ডে একবারে খুব সুন্দরভাবে এবং কার্ভ করার চেষ্টা করবা। আমি দেখো কিভাবে অঙ্কন করতেছি, ঠিক এভাবে তোমরাও ট্রাই করবা অঙ্কন করার, এই যেভাবে, এবং কার্ভ করা হবে। আমাদের কিন্তু একটু কিন্তু কার্ভটা কী হয়েছে, কম হয়েছে। কার্ভ অলওয়েজ, আমি বললাম না যে ফ্রি আমাদের মনে করো স্কেল দিয়ে করি না, এমনিতে করছি, এই জন্য কিন্তু কার্ভটা কম হয়েছে। কিন্তু কার্ভ মাস্ট বি অলওয়েজ হবেই, তারপর হয়েছে হয় নাই যে ওইটা না, কিন্তু কম হয়েছে আর কি। কিন্তু কার্ভটা আরেকটু বেশি হইতো যদি আমরা স্কেল দিয়ে সবটুকু মাপযোগ করে করতাম। এভাবে তোমাদের মূলত এই যে আমাদের যে এটা আছে, যেটা আমাদের আলোচনা ছিল উৎপাদন সম্ভাবনা রেখা, সেই উৎপাদন সম্ভাবনা রেখা কিন্তু আমাদের এভাবে অঙ্কন করতে হয়। তো এখানকার মধ্যে এখন অনেকে বলে যে এটা ব্যাখ্যাটা কীভাবে, দেখো দেখো শোনো আমার ব্যাখ্যাটা শোনো, যে কীভাবে বলবা যে এক্স দ্রব্যে হলো খাদ্য উৎপাদন এবং ওয়াই দ্রব্যে হলো কাপড়ের পরিমাণ ধরা হয়েছে, জাস্ট এভাবে এটা বলবা, এটা বলে শেষ, অত ব্যাখ্যা করার দরকার নাই। এখন যেটা বলবা যে এই যে আগে মানগুলো লিখে নিই এখানে, এ বি সি ডি, তারপর হলো ই, তারপর হলো এফ। তো বলবা যখন এক্স, এই যে এখানে বলবা যখন যে খাদ্য উৎপাদন পরিমাণ 0 এবং কাপড়ের পরিমাণ 15, তখন প্রাপ্ত বিন্দু হলো এ। যখন দেখবা খাদ্য উৎপাদনের পরিমাণ 1 এবং কাপড় উৎপাদনের পরিমাণ হলো 14, প্রাপ্ত বিন্দু হলো বি, এভাবে বলবা। এরপরে বলবা যখন খাদ্য উৎপাদনের পরিমাণ 2, 3, 4, 5, তখন কাপড়ের পরিমাণ 12, 9, 5, 4 এবং 5,4 বলবা। এভাবে বলার পর এবং বলবা যে প্রাপ্ত বিন্দু হলো সি ডি ই এফ। অতএব এ বি সি ডি ই এফ বিন্দুগুলো যোগ করি, যা হলো একটি উৎপাদন সম্ভাবনা রেখা। শেষ। এভাবে যদি তুমি ব্যাখ্যা দিতে পারো, তোমার 3-এর মধ্যে 3 কোনো টিচারই মানে কাটতে পারবে না, তোমার 3-এর মধ্যে 3 মাস্ট দিবেই, মানে কাটার কোনো অপশন থাকে না যদি তুমি এভাবে মানে ব্যাখ্যা দিতে পারো এবং জাস্ট এভাবে যদি তুমি আলোচনা করতে পারো। আমি যেভাবে বললাম, মানে নাম্বার কাটার কোনো ওয়ে নাই আর, যে কোথায় নাম্বারটা তোমার কাটবে, এভাবে দিতেই হবে কিন্তু। আর তোমার ব্যাখ্যা কিন্তু দিতে হবে, ব্যাখ্যা যদি না দাও তোমার কিন্তু হাফ মার্ক বা 1 মার্ক কেটে নিতে পারে, ব্যাখ্যা কিন্তু দিতে হবে। এখন এটা তোমার গ নাম্বারে আছে, এখন যেটা আলোচনা করলাম, তো এটা আছে তোমার গ নাম্বারে। এখান থেকে আরেকটা তোমাদের আছে, এই যে ঘ নাম্বারে যেটা আছে ওইটা আলোচনা করে দিই, কারণ ওইটা আবার না আলোচনা করলে একটু ঘাবলাতি হয়ে যাবে, কারণ ওই টপিকটা হলো এটার সাথে পুরোপুরি রিলেটেড। একটু শুধু ওয়েট করো, বেশিক্ষণ লাগবে না, ওইটা যে 5 মিনিট, আশা করি 5-10 মিনিটের মধ্যে শেষ করে দেব। দেখো এই যে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা পড়লাম, এই রেখাটা সম্পর্কে একটু আমাদের ধারণা রাখতে হবে, এই রেখাটা কি বা এটা দ্বারা মূলত কি বোঝায়। দেখো এই যে উৎপাদন সম্ভাবনা যে রেখাটা আছে, এই যে রেখাটা এ বি সি ডি ই বি এফ বিন্দুগুলো পাইছি, এই রেখাটা হলো উৎপাদনের সর্বোচ্চ বিন্দু। উৎপাদনের সর্বোচ্চ বিন্দু বলতে কি বোঝায়, দেখো এই রেখা একজন ব্যক্তি সর্বোচ্চটুকু উৎপাদন করতে পারবে। সর্বোচ্চটুকু বলতে কি, মনে করো তুমি দৈনিক 10 ঘন্টা পরিশ্রম করতে পারো, দৈনিক কত ঘন্টা, 10 ঘন্টা পরিশ্রম করতে পারো, কিন্তু তোমাকে আমি জোর করে মনে করো দৈনিক তুমি 15 ঘন্টা আমি ফোর্স করে তোমাকে পড়াশোনা করাচ্ছি, যে তুমি 15 ঘন্টা তোমাকে পড়তেই হবে। তো এখন যখন আমি জোর করে তোমাকে, তুমি 10 ঘন্টা পড়তে পারবা, আমি তোমাকে জোর করে 15 ঘন্টা পড়াচ্ছি, তখন কিন্তু তোমার মধ্যে একটা প্রবলেম হয়ে যাবে। প্রবলেম বলতে কি, তুমি রোগে আক্রান্ত হবা, এটা প্রবলেম হবে, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে, তোমার জ্বর হবে, সর্দি, মানে মাথা ব্যথা, বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেবে। তো তোমার সর্বোচ্চ সীমা 10 ঘন্টা ছিল, কিন্তু তুমি চাইলে বেশিক্ষণ পড়তে পারতেছো, কিন্তু পড়লে তোমার কি হয়, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। তো ঠিক তেমনিভাবে উৎপাদন সম্ভাবনা রেখার ক্ষেত্রে ওই একই বিষয় হবে। এইটা হলো তোমার সর্বোচ্চ রেখা, সর্বোচ্চ বিন্দু, মানে একটা ব্যক্তি এই রেখা পর্যন্ত উৎপাদন করতে পারবে, মানে এটা হলো সর্বোচ্চ সীমা, এর বাইরে উৎপাদন করা সম্ভব নয়। অর্থাৎ এর সীমার ভেতরে সব জায়গায় উৎপাদন করা পসিবল, কিন্তু এর বাইরে পসিবল না, কারণ এটা হলো তার সর্বোচ্চ সীমা। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো এই বিষয়টাই এখন আমাদের ঘ নাম্বারে যে প্রশ্নটা আছে ওইটার ক্ষেত্রে এটা আমরা বুঝতে পারবো। তো দেখো ঘ নাম্বারের ক্ষেত্রে যে প্রশ্নটা আছে তোমাদের, বলে মনে করো এখানে এক্স দ্রব্য যদি মনে করো কথার কথা 4 একক, এক্স দ্রব্য যখন 4 একক উৎপাদন হয়, তখন বলে ওয়াই দ্রব্য কি 8 একক উৎপাদন করা সম্ভব। ওয়াই দ্রব্য তখন কত একক, 8 একক, বা বললাম যে মনে করো 10 একক, 10 একক, এটা একটা প্রশ্ন আসে। আরেকটা এখান থেকে প্রশ্ন যেটা আসে, দুইটা প্রশ্ন আসে মূলত, দুই মানে এইসের ক্যাটাগরির। আরেকটা এখান থেকে যে প্রশ্ন আসে, মনে এক্স দ্রব্য যখন মনে করো কত একক, মনে করো 3 একক, মনে করো এক্স দ্রব্য 3 একক, তখন ওয়াই দ্রব্য কত, ওয়াই দ্রব্য মনে করো 4 ধরলাম, ওই যেটা ধরবা আর কি, আমি জাস্ট বোঝার জন্য একটা বলতেছি। তো দেখো এক্স দ্রব্য যখন 3 একক, ওয়াই দ্রব্য তখন 4 একক উৎপাদন করা সম্ভব কি। এখানে কিন্তু দুইটা টার্ম আছে, দুইটা টার্মের মধ্যে কি কি, প্রথমটা দেখো, প্রথমটা বলছে এক্স দ্রব্য যখন তোমার 4 একক,
তখন ওয়াই দ্রব্য কি 10 একক উৎপাদন করা সম্ভব? এটা একটা টার্ম। আরেকটা টার্ম হলো এক্স দ্রব্য যখন 3 একক তখন ওয়াই দ্রব্য কি 4 একক উৎপাদন করা সম্ভব? তোমার পরীক্ষায় এভাবে যে কোনো দুইটার মধ্যে একটা টার্ম কিন্তু আসতে পারে। তাই তোমাকে এখন পরীক্ষায় যে কোনো একটা কিন্তু উত্তর দিতে হবে দুইটার মধ্যে। এখন তোমার বেশি যেটা অ্যাপ্রোপ্রিয়েট মানে দেখতে হবে তোমাকে, তুমি কিন্তু এমনিতে বলতে পারবে না যে তোমার পরীক্ষায় কোনটা আসবে বা কোনটা আসতে পারে, তোমার কিন্তু এমনিতে বলার ওয়ে নাই, তোমাকে কিন্তু প্রমাণ সহ দেখাইতে হবে। তো দেখো আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে এটা করতে হয়। তো এক্স দ্রব্য যখন 4, এক্স দ্রব্য 4 মানে কোথায় দেখো, এক্স দ্রব্য 4 মানে এই যে এই বিন্দু, এক্স দ্রব্য আমাদের যে 4 এর বিন্দুটা আছে এই বিন্দুটা। তখন ওয়াই দ্রব্য 10, ওয়াই দ্রব্য মানে কোন দিকে, এই দিকে। 10 মানে কোথায়, 10 মানে দেখো 10 এর বিন্দুটা খুঁজো, এই যে এখানে আমরা 10 আছে। তো এখন আমরা কি করব, এই দুইটা রেখা টানবো, আগে যেমন টানলাম। তো তোমাকে ঘ নাম্বারে যখন এভাবে থাকবে তোমাকে আবার কি করতে হবে দেখো, এবারে প্রথম থেকে আমি বলে দিচ্ছি। ঘ নাম্বারে যখন এরকম প্রশ্নটা থাকবে, যদি দুইটা একসাথে থাকে তোমাকে একটা চিত্রে দেখাইতে হবে, আর একটা থাকলে তো আরও তোমার সুবিধা। এটা দুইটাই থাকতে পারে বা একটাও থাকতে পারে। এখন যেভাবে থাকুক কোনো প্রবলেম নাই, তোমাকে অ্যান্সার করতে হবে। মানে যদি বলে এক্স দ্রব্য 4 একক তখন ওয়াই দ্রব্য 10 একক উৎপাদন করা সম্ভব, সিঙ্গেল থাকতে পারে বা ডবল, মানে দুইটা একসাথে থাকতে পারে। বা বলতে পারে এক্স দ্রব্য যখন 4 একক ওয়াই একক তখন ওয়াই 10 একক 10 একক হলে, এবং এক্স দ্রব্য যখন 3 একক তখন ওয়াই দ্রব্য 4 একক হলে কি উৎপাদন করা সম্ভব বা যেতে পারে। তোমার যেভাবেই থাকুক, তুমি আমার কথাগুলো যেভাবে বলতেছি এভাবে শুনো, অ্যান্সার করে দিবা, জাস্ট অত ভেজাল করার দরকার নেই। সর্বপ্রথম কী বলবা, যে যেটাই থাকুক ওইটা বলে যে বলবা যে মনে করো প্রথম মানে দুইটা আছে, যে এক্স দ্রব্য যখন 4 একক তখন ওয়াই দ্রব্য 10 একক হলে উৎপাদন করা সম্ভব হবে কিনা, তুমি জাস্ট দিবা উৎপাদন করা সম্ভব বা সম্ভব না, ওটা পরে লিখবা, জাস্ট ওখানে গ্যাপ রাখবা একটু। বা তারপর বলবা যে এক্স দ্রব্য যখন 3 তখন ওয়াই দ্রব্য 4 একক হলে উৎপাদন করা, তারপর এখানে গ্যাপ রাখবা। কেন রাখবা, কারণ ওখানে সম্ভব কিনা তুমি কিন্তু জানো না। যারা নতুন তারা কিন্তু বলতে পারবে না যে উৎপাদন করা সম্ভব কিনা, আর যারা একটু মানে পুরাতন এটা করছে বারবার তারা কিন্তু এক্সপার্ট, তারা কিন্তু এমনিতে বলতে পারবে, এই যে দেখলেই বলতে পারবে যে কখন উৎপাদন করা যাবে কখন উৎপাদন করা যাবে না। কিন্তু যারা নতুন তাদের কিন্তু একটু সমস্যা হবে। তো তুমি যদি বুঝতে পারো যে হ্যাঁ আমি এটা জানি যে উৎপাদন করা সম্ভব কিনা, তার মানে প্রথমে লিখে দিতে পারো, কোনো প্রবলেম নাই। আর যারা নতুন বুঝতে একটু সমস্যা হয় তারা আগে চিত্র যাবা, তারপরে এভাবে প্রথমে কিন্তু এভাবে উত্তরটা দেখে দিতে হয়। এটার লেখার পর তোমার 1 মার্ক, এটা যারা এভাবে লিখবে তারা 1 মার্ক পেয়ে গেল। এরপরে তোমার এখন এই যে চিত্রটা, এটা সেম, এই চিত্রটা আবার অঙ্কন করতে হবে। এই যে চিত্রটা যেটা অঙ্কন করছি গ নাম্বারে, হুবহু এই চিত্রটা আবার অঙ্কন করতে হবে। এখন অঙ্কন করার পর এখন যে কাজটা তোমাকে চিত্রের মধ্যে নতুন যে কাজটা সংশোধন করতে হবে তা হলো, বলছে এক্স দ্রব্য যখন 4 একক, এক্স দ্রব্য 4 একক মানে কোথায়, এক্স দ্রব্য এই যে 5-এর আগে যে আমাদের বিন্দুটা রয়েছে 4, এই 4 দিলাম। তখন ওয়াই দ্রব্য কত একক, ওয়াই দ্রব্য হলো আমাদের 10, 10 মানে কোথায় দেখো 8-এর একটু কোথায়, এই যে 8 আছে আমাদের এখানে নিয়েছিলাম, 8-এর উপরে আছে 10। তো এখন দুই দিক থেকে আমাদের স্ট্রেট একটা লাইন টানবো, এদিক থেকে টানবো ওই দিক থেকে টানবো। তো টানার পর দুই বিন্দু এক জায়গায় মিলিত হবে না, নাই দুইটা রেখা কিন্তু আমাদের এক জায়গায় কিন্তু মিলিত হবে। এদিক থেকে একটা রেখা টানলাম, এদিক থেকে একটা রেখা টানলাম, দুইটা কিন্তু আমাদের এক জায়গায় মিলিত হচ্ছে। ওই মিলিত বিন্দুর একটা কিন্তু আমরা নাম দেব, নতুন যে কোনো একটা নাম দেবো। কিন্তু আমরা মনে করো ই নাম দিলাম, এই ই তো আছে এখানে, মনে করো কী নাম দিলাম, মনে করো কে নাম দিলাম, জাস্ট এমনি একটা নাম দিলাম আন্দাজে, ওইটা কোনো নির্দিষ্ট নাম না যে ওইটাই দিতে হবে, যে কোনো একটা দিলা। তো দেখো এক্স দ্রব্য হলো 4, তখন ওয়াই দ্রব্য কত ছিল 10, এই 10 এক্স দ্রব্য 4-এর থেকে একটা স্ট্রেট লাইন চাললাম, তারপর 10 থেকে একটা স্ট্রেট লাইন চাললাম, দুইটা যে জায়গায় মিলিত হলো ওইখানে একটা বিন্দু ধরলাম এবং ওই বিন্দুটা হলো আমাদের কি, বিন্দুটা হলো আমাদের কে বিন্দু। তো যে কোনো একটা নাম দিলাম, কিন্তু ওটা কিন্তু নির্দিষ্ট একটা নাম, যে তোমাকে এই নামটাই দিতে হবে। এটা একটা গেল, এটা কিন্তু আমাদের উৎপাদন যে সম্ভাবনা রাখা হয়েছে এটা কিন্তু বাইরে চলে গেছে, এটা ব্যাখ্যা করতেছি, জাস্ট আগে চিত্রটা দেখাই। এরপরে তোমার এক্স দ্রব্য যখন 3, এক্স দ্রব্য 3 মানে কোন বিন্দু, এই বিন্দু। ওয়াই দ্রব্য কত, ওয়াই দ্রব্য হলো 4, 4 মানে কোন বিন্দু দেখো, ওয়াই এদিকে আমাদের, 4 মানে হলো এই বিন্দু, এই পাশে দুইটা টানো, 3 আর 4 টানো, এই যে নিচে একটা বিন্দু আমাদের ছেদ করছে, ওটা কিন্তু কি হয়েছে আমাদের এই যে উৎপাদন যে সম্ভাবনা রেখাটা আছে না, এই রেখাটা এটা কিন্তু ভিতরে যুক্ত হয়েছে, অর্থাৎ আমরা এটার নাম দিলাম মনে করো এস। দুইটা কিন্তু আমাদের রেখা হয়ে গেল এবং দুইটার নাম আমরা কিন্তু দিয়ে দিলাম। একটা হলো আমাদের উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে গেছে বিন্দু, আর একটা হলো উৎপাদন সম্ভাবনা রেখার ভেতরে আসছে বিন্দু। এই সাব্বির একটু সাউন্ডটা কমাতে হতে, দুইটা বিন্দু গেছে, একটা হলো উৎপাদন সম্ভাবনা রেখার বাইরের বিন্দু, আর একটা হলো উৎপাদন সম্ভাবনা রেখার ভেতরের বিন্দু, আমাদের কিন্তু দুইটা বিন্দু আসছে। তো দেখো এখন আমাদের কিন্তু ব্যাখ্যাটা এখানে, তোমাকে ব্যাখ্যাটা এইভাবে করতে হবে। তো যখন বাইরের বিন্দু যাবে তার মানে আমি কি বলছি, এটা হলো সর্বোচ্চ সীমা, এটা কোন সীমা, সর্বোচ্চ সীমা। এর বাইরে চাইলে উৎপাদন করা সম্ভব না, যে সম্ভব, কিন্তু সম্ভব করলে অনেক প্রবলেম হয়। কিন্তু মোট কথা শর্টকাট যদি বলতে চাই, এর বাইরে উৎপাদন করা সম্ভব না, এই উৎপাদন সম্ভাবনা রেখা বাইরে, আর এর ভিতরে উৎপাদন করা সম্ভব। তার মানে কে বিন্দুর ক্ষেত্রে উৎপাদন করা সম্ভব, এই সম্ভব না, আর এস বিন্দুর ক্ষেত্রে উৎপাদন করা সম্ভব। তার মানে প্রথমটার ক্ষেত্রে আমাদের কি উৎপাদন করা সম্ভব না, উৎপাদন সম্ভব না, আর এখানে উৎপাদন
সম্ভব, এইটার ক্ষেত্রে আমাদের কি উৎপাদন সম্ভব, কিন্তু দুইটার ক্ষেত্রে প্রবলেম আছে। দেখো প্রবলেমগুলো কি কি, তো দেখো এখন ব্যাখ্যা তাহলে কীভাবে দিবা, ব্যাখ্যা যেভাবে দিবা যে বলবা এক্স দ্রব্য, এবার চিত্রটা দিলা, চিত্রটা দেওয়ার পর এভাবে অঙ্কন করে দিলা, আমি যেভাবে দেখাইলাম এভাবে ঠিক অঙ্কন করে দেওয়ার পর এভাবে তুমি ব্যাখ্যা দিবা। এবার ব্যাখ্যা কী দিবা দেখো, দিবা হলো কে বিন্দু, আমি যেভাবে দিচ্ছি ঠিক এভাবে কিন্তু লিখবা কে বিন্দু, এভাবে লিখলে একবার ফুলফিল নাম্বার পাবা। কে বিন্দু দিয়ে লিখবা কে বিন্দু হলো উৎপাদন সম্ভাবনা রেখার বাইরের বিন্দু। এই বিন্দুকে অসম্ভব বা অর্জনযোগ্য উৎপাদন বিন্দু বলা যায়। এই বিন্দুতে উৎপাদন করা সম্ভব নয়, তবে চলতি প্রযুক্তি ও সম্পদের পরিবর্তন ঘটলে উৎপাদন করা যেতে পারে, তবে এক্ষেত্রে ঘাটতি হয় বা সম্পদের মানে উপযুক্ত ব্যবহার হয় না, বা দুঃখিত যে ঘাটতি তোমাকে বলতে হবে, এক্ষেত্রে তোমার আরও মানে লোকসান হয়, ঘাটতি হয়, মানে তুমি উৎপাদন করতে পারবা ঠিক আছে, কিন্তু উৎপাদন করলে তোমার সেখানে মানে সম্পদ তোমার লাভবান হবে না, মোট কথা হলো এটা। অর্থাৎ তুমি বলবা যে কে বিন্দু হলো উৎপাদন সম্ভাবনা রেখার বাইরের বিন্দু, এই বিন্দুকে অর্জনযোগ্য বা অসম্ভব উৎপাদন বিন্দু বলে, এই বিন্দুতে উৎপাদন করা সম্ভব না, তবে চলতি প্রযুক্তি ও সম্পদের পরিবর্তন ঘটালে উৎপাদন করা যেতে পারে, তবে এটা লাভজনক নয়। শেষ, অত বেশি ভেজাল করার দরকার নাই, এই কথাটা জাস্ট লিখে দিবা। এরপরে দেখো এস বিন্দু, এরপরে এভাবে আবার লিখবা এস বিন্দু, লিখে এখন এটা ব্যাখ্যা দিবা। এটা কিভাবে দিবা দেখো, এস বিন্দু খেতে বলবা এটা হলো উৎপাদন সম্ভাবনা রাখার ভেতরের বিন্দু। কি বিন্দু? ভেতরের বিন্দু। এই বিন্দুতে অর্জনযোগ্য উৎপাদন সম্ভাবনা রাখা বিন্দু বলা হয়, অর্থাৎ এই বিন্দুতে উৎপাদন করা সম্ভব। এই বিন্দুতে কী করা সম্ভব? উৎপাদন করা সম্ভব, তবে এখানে উৎপাদন করলে সম্পদের মানে প্রয়োজনীয় ব্যবহার হয় না, বেকারত্ব বা ঘাটতিকে নির্দেশ করেছে, বা মানে সম্পদের উপযুক্ত ব্যবহার হয় না, যা একটা দেশের জন্য মঙ্গলজনক নয়। কেন? কারণ তোমাকে একটু আগে একটা উদাহরণ দিলাম, তুমি দৈনিক মনে করো 10 ঘন্টা পড়তে পারো, কিন্তু তুমি পড়ো না, তুমি দৈনিক মনে করো 2 ঘন্টা পড়ো, 1 ঘন্টা পড়ো, তার মানে একটা ঘাটতি খাচ্ছে না। তার মানে এখানে এটা হলে তুমি যতটুকু পরিশ্রম করতে পারতো ততটুকু করতেছো না, যার কারণে একটা প্রবলেম না, এরকম কাজের ক্ষেত্রে বা যে কোনো জায়গায়। তো ওই জন্য বলছে এখানে তোমার বেকারত্ব তখন বেশি বেড়ে যায়, তখন সম্পদের উপযুক্ত ব্যবহার হয় না, এই বিভিন্ন ধরনের প্রবলেম। তো এভাবে যা যদি তুমি লিখে দিতে পারো, তোমার একবারে এটা 4-এর মধ্যে 3 কনফার্ম দিবে একবারে, মানে অর্থাৎ একটা সৃজনশীলে তোমার 9-10 মার্ক থাকবেই, এর মানে 9 তো দিতেই হবে এভাবে যদি লেখো তুমি। ভাষাগুলো এভাবে দিতে হয়, অর্থনীতির ক্ষেত্রে ভাষাগুলো হলো মেইন, যে ভাষাগুলো সুন্দরভাবে দিতে পারবে সে কিন্তু ভালোভাবে ব্যাখ্যা করতে পারবে, যে দিতে পারবে না সে ব্যাখ্যা করতে কিন্তু ভালো, মানে যে দিতে পারবে না সে কিন্তু নাম্বার পাবে না ভালোভাবে। তো আজকে এমনিতেই আমাদের লাইভটা প্রায় 1 ঘন্টা 6 মিনিট হয়ে গেছে কিন্তু, তো আমরা আর আজকে বাড়াতে চাই না, যদি আমরা আরেকটা টপিক রাখছিলাম যে মৌলিক অর্থনীতির সমস্যা, আজকে লাইভে আমরা মূলত সেই টপিকটা নিয়ে আলোচনা করব না, আজকে লাইভে মূলত আমরা এখানেই শেষ করতেছি। পরবর্তীতে লাইভে আমরা মূলত সেই বাকি যে টপিকগুলো আমাদের আছে অর্থনীতির, সেই সবগুলো নিয়ে আলোচনা করব, এবং তোমরা আশা করি আমাদের পাশে থাকবা এবং আমাদের সাপোর্ট দিবা, এবং তোমাদের এই সাপোর্টেই আমাদের ক্লাস নেওয়ার আগ্রহ জন্মাবে। তো কারো যদি কোনো কিছু জানার থাকে জানাইতে পারো, না হলে আমরা আজকের আমাদের লাইভটা এখানে সমাপ্তি করব। তো তাহলে আমরা আমাদের লাইভটা এখানে আজকে শেষ করতেছি, দেখা হবে আগামীকাল আবার তোমাদের সাথে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিমূলক সেই ক্লাসে, অর্থাৎ অপটিমিস্ট যে এডমিশন ওয়ার যে পেজটা আছে সেই পেজে মূলত আগামীকাল আমরা জিকে সাধারণ জ্ঞান যে আছে সেই বিষয়ের উপর ক্লাস নিয়ে আসবো। তো আশা করি তোমরা আমাদের সাথেই থাকবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আগামীকাল। আসসালামু আলাইকুম।